এলিক্স আর সিলিয়ানো বেশ অনেকটা সময় ধরে জল পেরিয়ে এগোলো এবং অবশেষে এক স্থানে দূর থেকে টানেলের মধ্যে অনেক মানুষকে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। তারা আবার পৌঁছে গেছে যাত্রীদের কাছে। এলিক্স দেখল সিলিয়ানোর পেটে জল ঢুকেছে, তাই সে পেটে পাম্প করে জল বের করতে লাগলো। এভাবে অনেকক্ষণ থাকার পর সিলিয়ানোর মুখ থেকে হঠাৎ একটা কাশির সমেত অনেকটা জল বেরিয়ে এলো। সিলিয়ানো চোখ মেলে তাকালো। এলিক্স বলল, সিলিয়ানো, এখন কেমন বোধ করছো সিলিয়ানো? চোখে মুখে জল ছিটিয়ে দিল এলেক্স। সিলিয়ানো উঠে বসল। সমস্ত যাত্রীদের মধ্যে থেকে মিশেল হঠাৎ বেরিয়ে এসে বলল, কি গো, শেপরা কোথায়? তাকে অনেক চেষ্টা করে টানেলের মধ্যে ঢুকে এনেছিলাম, কিন্তু ওই দানবটা ওকে আবার সুর গলিয়ে বার করে নিয়ে চলে গেছে। আমি ক্ষমা চাইছি তোমার কাছে মিশেল, আমি তোমাকে দেওয়ার কথা রাখতে পারিনি, কিন্তু কিন্তু আমাদের বেঁচে থাকতে গেলে এখনই পালাতে হবে সিলিয়ানো। মিশেল, মিশেল তুমিও চলো, পালাও পালাও। এলিক্স সকলকে নির্দেশ দিল এগিয়ে চলার আরো সামনে। মিশেল ছলো ছলো চোখে দাঁড়িয়েছিল এলিক্সের সামনে। এলিক্স মাথায় হাত বুলিয়ে দিল, বলল, আমার উপর বিশ্বাস রাখো। মিশেল জল ভরা চোখে এলিক্সের দিকে তাকিয়ে থাকলো। তারপর এলিক্সের সাথে যাত্রীরা যে পথে এগিয়েছে সেই পথের দিকে এগিয়ে চলল। এগোতে এগোতে কন্ট্রোল রুমের ওয়াকিটকি ডিভাইসে আবার কন্ট্রোল রুম থেকে সিগন্যাল এলো। পেট্রিকের গলা, আমরা মেরিন বিভাগ থেকে সাহায্যের অ্যাপ্রুভাল পেয়েছি। ওরা সাবমার্সিবল কিছু ডিভাইস নামাচ্ছে তোমাদের টানেলের উদ্দেশ্যে। সবাই দ্রুত সামনে চলো, দিনের আলো ছড়িয়ে পড়েছে। জলের তলা দিয়ে ওরা আমাদের সাহায্যের জন্য সাবমেরিন ডিভাইস নামাচ্ছে। একসঙ্গে থাকবে সবাই, যেভাবে ওকে আমাদের বেঁচে ফিরতে হবে সবাইকে। এইভাবে এগোতে এগোতে দলের মধ্যে থেকে আরও দুজনকে সুর দিয়ে টানেলের মধ্যে জমা জল থেকে নিচে টেনে নেয় ওই প্রকাণ্ড জলদানবটা। যাত্রীরা ভয় পেয়ে যায় ঘটনায়, তবু এলিক্স সকলের মধ্যে সাহস জুগিয়ে আর থেমে না থাকার নির্দেশ দিতে থাকে। হঠাৎ আবার টানেল কাঁপতে থাকে, কিন্তু এবার কাঁপুনিটা সমগ্র টানেল জুড়ে। তবে কি আবার জলদানবটা আক্রমণ করল? সকল যাত্রীরা দৌড় থামিয়েছে। সকলের মনেই একটাই প্রশ্ন। হঠাৎ সামনের লম্বা টানেল দিয়ে প্রবল গতিবেগে জল এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। সমগ্র টানেল জুড়ে জল, জলের উচ্চতা একেবারে টানেলের ছাদ সমান। এলিক্স চিৎকার করে বলল, আমার মনে হচ্ছে সামনে টানেল থেকে ফাটল সৃষ্টি হয়েছে, আর সেই ফাটলের মধ্যে দিয়ে জল এগিয়ে আসছে। তাহলে তাহলে এবার কি হবে এলিক্স? আমরা মরে যাব, আমাদের বাইরে বেরোনো হবে না। তাহলে তুমি যে আমাকে শপথ করেছিলে, আমাকে প্রতিজ্ঞা করেছিলে, কিন্তু জল তো খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। এভরিবডি স্টপ স্টপ! আমরা জলের তোর যেভাবে আসছে আমরা এগোতে পারবো না। পিছনে দৌড়াও, পালাও পালাও! সামনে জলের স্রোত ভীষণ গতিতে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। ওরা পিছনের দিকে এগোতে থাকে এবং মুহূর্তের মধ্যে জল ওদের সামনে ভাসিয়ে নিয়ে চলে যায়। মিশেল ছিল এলিক্সের কাছে, কিন্তু সিলিয়ানো ছিল দলের মধ্যে। জলের স্রোতে ভেসে যাওয়ার আগে এলিক্স দেখেছিল সিলিয়ানো ছুটে আসছিল তারই দিকে, কিন্তু সিলিয়ানোর জন্য অপেক্ষা করতে পারেনি এলিক্স। জলে ভেসে যাওয়ার আগে পাশে থাকা মিশেলের হাতটা শক্ত করে চেপে ধরেছিল সে। টানেলের দুপাশের যে গ্লাস এতদিন ধরে তাদের সমুদ্রের জলরাশি থেকে আলাদা করে রেখেছিল, সেই গ্লাস ফাটতে ফাটতে জলের সেই প্রচণ্ড স্রোত এগিয়ে চলেছে তাদেরকে নিয়ে আরো পিছনে। মিশেলের গলা শোনা গেল, এলিক্স, এলিক্স, শুনতে পাচ্ছ? এলিক্স! কিন্তু জলের তোরে কিছুই শুনতে পাচ্ছে না এলিক্স। শুধু শক্ত করে ধরে রাখা হাতটাই জানান দিচ্ছে মিশেলকে এলিক্স ধরে আছে, মিশেলের পাশেই আছে সে। এইভাবে জলের স্রোতে ভাসতে ভাসতে হঠাৎ টানেলের মধ্যে থেমে যায় মিশেল। দেখতে পায় তার একটা হাত আটকে গেছে। এক সময় জলের স্রোতের গতি কিছুটা কমে এলো। মিশেল দেখল এলিক্স ধরে আছে তাকে, কিন্তু এলিক্সের একটা পা টানেলের তলদেশে একটা গর্তে আটকে গিয়েছিল। আর এই আটকে যাওয়াটা এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে এলিক্স আর নড়তে চড়তে পারছে না। আর এই জন্য তার শক্ত করে ধরে রাখা হাতে মিশেল থেমে যায়। এলিক্স মিশেলকে নিয়ে সেই গর্ত দিয়ে টানেলের বাইরে বেরিয়ে যায়। ওরা পাশাপাশি সাঁতার কাটে, জলের মধ্যে এগিয়ে চলে। দুজনেই দেখতে পায় জলের মধ্যে বহু দূর থেকে কতগুলো কি যেন ওদের দিকে এগিয়ে আসছে।
ওরা আস্তে আস্তে সেই জিনিসগুলোর দিকেই এগোতে থাকলো। আসলে এগুলো সরকার থেকে তাদের উদ্ধারের জন্য পাঠানো ছোট্ট ছোট্ট সেই সাবমার্সিবল ডিভাইস। সিলিয়ানো, আমাদের অপেক্ষার অবসান হলো। মনে হচ্ছে এবার আমরা সমুদ্রের তলদেশ থেকে অবশেষে পৃথিবীর আলো দেখতে পাবো। চলো সিলিয়ানো, ওই যে ছোট ছোট ডুবো জাহাজগুলো আমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসছে। মনে হচ্ছে এই যাত্রায় আমরা বেঁচে গেলাম। কি হলো? ডিভাইসগুলো আরও কাছে আসতেই ওদের একেবারে সামনে সমুদ্রের নিচে জলরাশি দিয়ে অতর্কিতে উঠে এলো লম্বা লম্বা দুটো কালো সুর। মুহূর্তের মধ্যে পেঁচিয়ে ফেললো সেটা। ওই সাবমার্সিবল ডিভাইসের দলের মধ্যে যে দুটো ডিভাইস সবার সামনে ছিল তাদের চকিতেই একেবারে চোখের নিমেষে সেই ডিভাইসগুলো টেনে নিয়ে চলে গেল জলের একেবারে তলদেশে, যেন কোনো খেলনা। বাঁদিকে থাকা একটা ডিভাইস থেকে লম্বা একটা সিঁড়ির মতো বস্তু হঠাৎ নেমে এলো জলের মধ্যে। এলিক্স বুঝতে পারলো বিষয়টা। সিলিয়ানো, ও দেখো, ওরা সিঁড়ি নামিয়েছে। তাড়াতাড়ি সিঁড়িতে উঠতে হবে, আমাদের সিঁড়িতে উঠতে হবে। এলিক্সের কথা মতো মিশেল সেই সিঁড়ির নিচের ধাপে গিয়ে সিঁড়িটা ধরে দাঁড়ালো। তারপর সেই সিঁড়ি অটোমেটিক টেনে নিল মিশেলকে। এলিক্স নিজেও গিয়ে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো। তারপর সেই সিঁড়ি আবার তাকেও একইভাবে নিয়ে নিল ডিভাইসের মধ্যে টেনে। ওরা দুজন ডিভাইসে পৌঁছে দেখা করল পেড্রিকের সঙ্গে। হ্যাঁ, পেড্রিক এডওয়ার্ড কন্ট্রোল রুমের সমস্ত কাজ ফেলে সে এসেছে তাদের উদ্ধার করতে। এলিক্স বলল, আরে এডওয়ার্ড, তুমি, থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ। আসলে এই ট্রেনের যাত্রা আমাদের কাছে একটা স্বপ্নের প্রজেক্ট ছিল, কিন্তু প্রথম ট্রেনের যাত্রাতেই সেটা ভেস্তে গেল। আর এই প্রজেক্টের সঙ্গে আমিও প্রথম আমার ক্যারিয়ারে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। কন্ট্রোল রুম থেকে ওই ট্রেনের পুরো দায়িত্ব একদম অস্ট্রেলিয়া থেকে জাপান পর্যন্ত অপারেট করে পৌঁছে দেবার দায়িত্বে ছিলাম আমি। এই অটোমেটিক ট্রেনকে ঠিক ট্র্যাকে রাখা যাতে দুর্ঘটনা না হয়, এসব তো আমাকেই দেখতে হতো। তাই এই ট্রেন যদি সফলভাবে তার গন্তব্য ছুঁতো, তবে এটা আমাদের দেশের পক্ষে কতটা সম্মান এবং গৌরবের হতো বুঝতে পারছো? ওই দৈত্যাকার সুর বিশিষ্ট বৃহৎ প্রাণী জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বেশ কিছু ডিভাইস যন্ত্রটা সুর দিয়ে নষ্ট করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ। ওই জন্তুটা আমাদের ট্রেনকে থামিয়ে দিচ্ছে টানেলে আক্রমণ করে। প্রচণ্ড শক্তিশালী হিংস্র প্রকৃতির জানোয়ার একটা। এইসব কথার মধ্য দিয়ে তাদের ডিভাইসটা আরও এগিয়ে চলছিল। এই জাহাজে মোট 5 জন কর্মী, সবাই জাহাজের সামনে বসে জাহাজটি চালাচ্ছে। এলিক্স বলল, গাড়িটা সুর দিয়ে টানেল ফাটিয়ে দিয়েছে। আমি আর সিলিয়ানা কোনো রকম একটা গর্ত গলে বেরিয়ে এসেছি ওখান থেকে। আচ্ছা এলিক্স, টানেলের সেই গর্তের কাছে আমাদের নিয়ে যেতে পারবে? মানে আমরা দেখবো যে টানেলের মধ্যে আর কেউ বেঁচে আছে কিনা। আমি আবার টানেলে ফিরে যেতে চাই, যদি কোনো যাত্রী বেঁচে থাকে। ঠিক আছে এলিক্স, তাহলে আমরা আমাদের অন্য ডিভাইসের সঙ্গে ওই টানেলের কাছে আবার যাব। আমি ওই টানেলে গর্ত খুঁজে সেখান দিয়ে আবার ঢুকবো, ভেতরটা ঘুরবো, যদি কোনো যাত্রী পাই, আর তাদের ফিরিয়ে আনবো এই ডিভাইসে। আর সমস্ত ডিভাইস যারা আমাদের সঙ্গে রয়েছে, এদের পুরো টানেলের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে বলো। ওরা নজর রাখবে টানেলের আশপাশটা। যদি সেই জন্তু আবার টানেলের কাছে আসে, তবে তার উপর গোলাগুলি চালিয়ে দেবে। আমাদের এই ডিভাইসে উন্নত মানের বেশ কিছু অস্ত্রও রয়েছে। এই যে, এটা এনফিল্ড, এটা ম্যানলিখা, আর এটা উইনচেস্টার রিপটিয়া। কথাটা বলল পেড্রিক বেশ কিছু উন্নত মানের রাইফেল এলিক্সকে দেখালো। এছাড়াও এই সাবমারিনের বাইরে রয়েছে বম্বিং হোল, সেখান থেকে বোমা ছাড়া যায় বাইরে। তো ম্যানলিখাটা রাখো। বলেই রাইফেলটা এলিক্সের হাতে তুলে দিল পেড্রিক। আমার তোমার সঙ্গে আলাপ হয়নি সামনাসামনি, তুমি কন্ট্রোল রুমের দায়িত্বে আছো এটাকে শুধু জানতো। আমার পুরো নাম পেড্রিক এডওয়ার্ড। আর তোমার? এলিক্সন ক্যামেরন। পেড্রিক আর এলিক্স ডুবুরির পোশাক পরে নিল। দুজনেই দুটো অত্যাধুনিক ম্যানলিচার রাইফেল হাতে তুলে নিল। তারপর ডিভাইসটার দরজার সামনে দুজনেই এসে দাঁড়ালো। জনাথন, এই সাবমার্সিবল ডিভাইসের চালক, হঠাৎ করে জানালো যে মাত্র 3 মাইল দূরে টানেলটা দেখা গেছে। কথাটা শুনে ডিভাইসের মধ্যে থাকা সকলেই ছুটে গেল ডিভাইসটার সামনে লাগানো ক্যামেরায়। পেড্রিক জনাথনকে টানেলের একেবারে নিচে নিয়ে গিয়ে থামাতে বলে। জনাথন নির্দেশ পালন করল।
পেড্রিক আর এলিক্স বেরিয়ে যায় ম্যানলিচার রাইফেল হাতে নিয়ে ডিভাইসের মাথার উপর দিয়ে। সামনে থাকে পেড্রিক আর পিছনে এলিক্স। দুজনে চওড়া টানেলের তলদেশ ধরে টানেলের ডান দিকে এগোতে থাকে। উদ্দেশ্য, যদি টানেলের নিচে কোনো ফাটল বা গভীর গর্ত থাকে তবে সেদিক দিয়ে দুজনে টানেলের মধ্যে ঢুকে পড়বে। দুজনের পিঠেই অক্সিজেন সিলিন্ডার, সেখান থেকে শ্বাস নিতে নিতে ওরা এগোচ্ছে। চারিদিক জলের মধ্যে রোদের রশ্মি ছড়িয়ে ছিটিয়ে অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে রয়েছে। এভাবে এগোতে এগোতে হঠাৎ এলিক্স দেখতে পায় অনেক নিচ থেকে সুর ছড়িয়ে আবার সেই জলদানবটা উপরে উঠে আসছে এবং হঠাৎ পথ পরিবর্তন করলো। আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। কুইক এডওয়ার্ড, কুইক, কোনো একটা গর্ত খোঁজো। এই নিচের দিকটাই আছে, খোঁজো। আমি ওদিকটা দেখছি। গট ইট। আমি একটা গর্ত দেখতে পেয়েছি। ওই যে, ওই যে। পেড্রিকের বলা কথা অনুযায়ী এলিক্স গর্তটা দেখতে পায় এবং দ্রুত বেগে এগিয়ে চলে। কিছুক্ষণের মধ্যেই ওরা গর্তের কাছে পৌঁছে যায়। ওরা গর্ত দিয়ে ঢুকে যায় ভেতরে। গোটা টানেলটা জলমগ্ন। জলের স্তর টানেলের ছাদ ছুঁয়ে গেছে প্রায়, তাই ওরা টানেলের মধ্যে ঢুকেও জলের তলায়। আর এরকম অবস্থা বুঝে নিতে হবে সঠিক পথটা। যেদিকের পথ ধরে ওরা চলছিল যাত্রীদের নিয়ে সেই দিশাতেই এখন চলতে হবে, কিন্তু সেটা কোন দিকে? দিনের বেলা, তাই টানেলের আশেপাশে আলোর প্রতিফলন টানেলের মধ্যে ঢুকেছে এবং সেই আলোতেই সামনে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওদের এই আলোতে সামনে তাকিয়ে এগিয়ে চলতেও কোনো অসুবিধে হচ্ছে না। কিন্তু এখন যদি রাত হয়ে যায় তবে এই জলপূর্ণ টানেলের মধ্যে সঠিক দিশা ধরে সঠিক পথ বজায় রেখে চলা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়াবে। পেড্রিক বলল, ঠিক আছে, আর কিছুটা এদিক গিয়ে দেখি। যদি কিছু না দেখতে পাই তবে আমরা পিছনের দিকে এগোবো। তবে জলের স্রোতে যেভাবে ঢুকেছিল টানেল ভেঙে, তুমি যা বললে তাতে যাত্রীরা সেই স্রোতে অনেক দূর ভেসে গিয়ে থাকবে হয়তো, তারপরে ধাক্কা খেয়ে আহত হয়ে যেতে পারে। তাছাড়া এই টানেল পুরো জলে ডোবা। এই জলেও অক্সিজেন সিলিন্ডার বিনা বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব নয়। তাই আমার মনে হয় হয়তো কেউ বেঁচেই নেই আর। এইভাবে এগোতে এগোতে আর কোনো কিছুই সেভাবে দেখতে না পেয়ে ওরা এবার সামনে না গিয়ে পিছনে আসতে শুরু করে। ওরা জলের মধ্যে নিচের দিকে তাকাতে তাকাতে চলতে থাকে। যেতে যেতে টানেলের নিচে বেশ কিছু রক্তাক্ত হাড়, কাটা হাত পা, বহু মানুষের ছিন্ন বিচ্ছিন্ন দেহ চোখে পড়ে। একটা মাথা কাটা দেখে এলিক্স চিনতে পারে সেই মাথাটা। এটা তার ট্রেনের একজন যাত্রীর। সেই ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহের উপর দিয়ে ওরা সাঁতার কেটে এগোতে থাকে। এলিক্স এগিয়ে চলল পেড্রিকের সঙ্গে জলের নিচের দিকে তাকিয়ে। এইভাবে বেশ অনেকটা যাওয়ার পর টানেলের মেঝেতে একটা বড় গর্ত চোখে পড়ল এলিক্সের। গর্তটা বেশ বড়। এই গর্ত দিয়ে ওরা দুজনেই পাশাপাশি টানেলের বাইরে বেরিয়ে যেতে পারবে। ওরা দুজনেই গর্তটার আরও সামনে গিয়ে উঁকি ঝুঁকি দিতে থাকে। আর ঠিক তখনই ওদের একেবারে মুখের সামনে সেই গর্ত থেকে ভেসে ওঠে একটা বড় চোখ। চোখের মণি রক্তাক্ত লাল রঙের। এডওয়ার্ড, কুইক! এলিক্স জলের মধ্যে সাঁতার কাটতে কাটতে পেড্রিকের হাতটা ধরে যতটা সম্ভব দ্রুত এগোতে থাকলো। সেখান থেকে ওই গর্তের আরও ডান দিকে। গর্তে দেখো, ওটা কিসের চোখ বলো তো এলিক্স, বলো কুইক। এই চোখ সেই জন্তুর যে টানেল আক্রমণ করে আমাদের ট্রেন আটকে দিয়েছে। একটা জায়ান্ট অক্টোপাস, ক্রাকেন। কথাটা বলা মাত্রই ওরা হঠাৎ দুজনে টানেলের পিছনে জলে ঢেউ দেখল। প্রাণীটি টানেলের বাইরে ঘুরছে। এখন এই টানেলের ভীষণ চেনা। এখান থেকেও আর দূরে যেতে পারছে না। এই টানেলে ফাটল দিয়ে সুর ঢুকিয়ে মানুষ ধরার চেষ্টা করছে। আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর ওর প্রতিটি সুরের শক্তি, গতিবেগ ভীষণ। আমরা কোনোভাবে এখান থেকে ফাটলের মধ্যে দিয়ে গলে বেরিয়ে যেতে হবে। তাই ওর সুরের সামনে পড়লে আমাদের স্ট্যাচু হয়ে যেতে হবে। নাড়াচাড়া একদম বন্ধ করে দিতে হবে। তুমি এত কিছু জানলে কিভাবে? আমি এত কিছু জানতাম না। ইনফ্যাক্ট যন্ত্র সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জ্যাক বলেছিল এই যন্ত্র ক্র্যাকেন হতে পারে। ক্র্যাকেনের সম্বন্ধে আমি অল্প বিস্তর পড়েছিলাম, তবে এটা হঠাৎ করে কেন ওপরে উঠে আসে সেটা প্রথমে বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি একটা জিনিস দেখার পর থেকে। কি জিনিস? এখানে দুটো জায়ান্ট অক্টোপাস আছে। বলো কি? দুটো? হ্যাঁ, দুটো। আর দুটো টানেলের আশেপাশে ঘোরাফেরা করছে। একটা ছেলে, একটা মেয়ে। আর এরা পরস্পরের মধ্যে সংযোগ ঘটাতেই টানেল বেছে নিয়েছে। একসাথে অনেক ডিম পাড়তে সক্ষম এরা। আমি নিজের চোখে বহু ডিম দেখেছি টানেলের নিচে। মাই গড, এই টানেলের নিচে আবার ডিম পেড়ে ফেলেছে।
ওই দানবটারই কাজ এটা মনে হচ্ছে। আচ্ছা, তোমরা তো সাবমার্সিবল ডিভাইসে অনেক অস্ত্র নিয়ে এসছো। ওই দিয়ে টানেল নিচে ডিমগুলোকে খুঁজে বের করে ওর ওপর আক্রমণ চালিয়ে দিতে হবে, বুঝলে? ওই ডিমগুলো ঠিক কোথায় রয়েছে টানেলের নিচে সেটা আমি আপাতত ভুলে গেছি, মনে পড়ছে না। যদি তোমরা খোঁজ চালাও তাহলে খুব ভালো হয়। ঠিক আছে। তখনই একটা প্রচণ্ড শব্দে টানেলের মধ্যে জলের একটা বিরাট ঢেউ ওরা দেখতে পায়। আশেপাশের জল কেঁপে ওঠে এই শব্দে। জলের ঢেউয়ের গতিতে দুজনে ছাড়াছাড়ি হয়ে যায়। এলিক্স প্রাণপণে পেড্রিককে খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। জলের মধ্যে ঢেউয়ের স্রোতে যেতে যেতে এলিক্সের হঠাৎ মনে হলো সে যেন ঘুরছে জলের মধ্যে। হঠাৎ হাতে ঠেকে একটা কি যেন সরু সুতোর মতো। হাত দিয়ে সেটাকে মুখের কাছে আনতেই ভয় শিউরে ওঠে এলিক্স। একটা মানুষের মাথা, হ্যাঁ, সেই মাথার চুল হাত দিয়ে ধরে আছে, মাথাটা কাটা। প্রচণ্ড ভয় এলিক্সের বুকটা কেঁপে ওঠে। সে সামনে সাঁতার কেটে আরও এগিয়ে যায়। বুঝতে পারি পিছন থেকে কি যেন একটা তার পিছনে আসছে, কিন্তু তখন পিছনে তাকানোর সময় নেই। এলিক্স এগোতে লাগলো, কিন্তু হঠাৎ এলিক্স থমকে থেমে গেল। হাত পা নাড়ালেও সে আর এগোতে পারল না। বুঝতে পারলো তার ডান পায়ে নরম তৈলাক্ত কিছু স্পর্শ সে পাচ্ছে। মনে হচ্ছে একটা তৈলাক্ত পদার্থ তার পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। সামান্য মাথা ঘুরিয়ে পিছনের দিকে দেখতে পেল একটা লম্বা হলুদ সুর বহু দূর থেকে এসে তার পায়ে জড়িয়ে ধরেছে। সেই সুরের সম্পূর্ণ গাটাই তৈলাক্ত আর পিচ্ছিল্য। সুরটা এবার এলিক্সকে পিছনে টানতে শুরু করে। জলের ধারা দুদিক দিয়ে পাশ কেটে যেন সমানে চলে যাচ্ছে তীব্রতর শক্তি ওই সুরে। দেখল সুরটা টানেলের মাথার একটা গর্তের কাছে এগোচ্ছে। বুঝতে অসুবিধে হলো না, ওই গর্ত দিয়ে এই জন্তুটা তাহলে তার সুর টানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এলিক্স হাতড়াতে কোনো রকমে ওইভাবে পিছনে চলতে থাকে। পেটে গুজে রাখা ম্যানলিচার রাইফেলটা দুহাতে শক্ত করে চেপে ধরে। দুহাত সামনে আড়াআড়িভাবে বাঁধিয়ে ধরে রাইফেলটা। গর্ত একেবারে মুখের সামনে। হয়তো তাকে আবার সুরটা টেনে নেবে টানেলের বাইরে। শেষ মুহূর্তে টানেলের ভেতরটা দেখে নেওয়া। এখানে এলিক্স চোখ বুজে ফেলে। হঠাৎ একটা ঝটকা খেল সে। চোখ সে বুঝেই রইল, কিন্তু এটা কি হলো? সে তো আর এগোচ্ছে না। কোনো কিছুই তো তাকে আর আগের মতো টেনে নিয়ে যাচ্ছে না। শরীরটাও কেমন হালকা লাগছে। পায়েও সেই ঠান্ডা পিচ্ছিল তলরের স্পর্শটা নেই। কি হলো? শরীরে কোনো টান নেই। সে দেখে সেই টানেলের গর্তের মুখে তার রাইফেলটা আটকে গেছে। আর এলিক্স সেই রাইফেলটা নিয়ে হাতে শক্ত করে ধরে আছে। হাতে থাকা এই রাইফেলটাই গোলাকৃতি টানেলের গর্তের মুখে আটকে গিয়ে তাকে ওই জলদানবের সুরের বাঁধন থেকে আলগা করে দিয়েছে। পেড্রিককে আর কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎই টানেলের নিচ থেকে দেখে মনে হলো কেউ হাত নাড়ছে। দ্রুত এগিয়ে গেল এলিক্স। হ্যাঁ, পেড্রিক। টানেলের ভিতর থেকে ওই মেয়েটাকে আমি উদ্ধার করি। মেয়েটার নাকে হাত দিয়ে বুঝি ওর শ্বাস প্রশ্বাস চলছে, মানে বেঁচে আছে। তৎক্ষণাৎ তোকে টানতে টানতে একটা ফাটলের কাছে নিয়ে আসি আমি, কারণ টানেলের আশেপাশে আমি ওই দানবটিকে দেখেছি। অনেক ধন্যবাদ বন্ধু, মিশেলকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি আমার অনেক উপকার করলে। কথাগুলো বেশ খানিকটা আবেগপ্রবণভাবে এলিক্স বলল। তবে আমার মনে হচ্ছে ওরা ওই টানেলের চারপাশে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা না বেরিয়ে আসা পর্যন্ত ওরা ওই টানেলের গায়ে কোনো অস্ত্র নিক্ষেপ করবে না, এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। আর ওরা অপেক্ষা করবে এত বড় টানেলে, তার মধ্যে যাত্রীদের খুঁজে উদ্ধার করতে অনেক সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আসলে এটা আমিও ভাবছিলাম যে যদি কোনো যাত্রী এখনও টানেলে বেঁচে থাকে তাহলে কি হবে। আমিও মিশেলকে নিয়ে এদিকে আসতে আসতে অনেক মানুষকেই টানেলের এদিক ওদিক পড়ে থাকতে দেখেছিলাম। তাও সংখ্যা 12-15 জন তো হবেই। তবে আমি ভালো করে দেখেছিলাম সকলের শ্বাস রোধ হয়ে গিয়েছে একেবারে। দম আটকে ওরা সবাই মরেছে। হয়তো জলের তোড়ে ভেসে গিয়ে একসময় দম হারিয়েছে ওরা। তাই এর থেকে আমার ধারণা যে আর ওই টানেলে কেউই বেঁচে নেই। তাও যদি থাকে, আমরা তো তাদের উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তুমি জানো ওই ঢেউ জলের মধ্যে ঘূর্ণির আকার নিয়ে বিস্তৃত হয়, আর এই ঘূর্ণিতে মানুষ পড়লে মানুষের হাড় পাঁজর সব ভেঙে একেবারে তালগোল পাকিয়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। হ্যাঁ, তো তুমি ঠিকই বলেছ, কারণ জলের ঢেউ হয়ে ঘূর্ণি আমি অনুভব করেছিলাম। তখন হারিয়ে ফেলি, কিন্তু আমি বেঁচে গেছি আপাতত। ঠিক এরকম অবস্থায় হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে ওরা নিচে তাকায়। মিশেল আস্তে আস্তে চোখ পেলে তাকায়, আবার পরক্ষণেই চোখ বুজে ফেলে। মিশেল, মিশেল,
তুমি ঠিক আছো মিশেল? মিশেল সামান্য চোখ খুলে তাকায়, কিন্তু কথা বলতে পারে না। চলো এডওয়ার্ড। ওরা মিশেলকে ধরে এগোতে থাকে। আরে কতক্ষণ এগোতে হবে কে জানে। হঠাৎ কোথা থেকে একটা বড়সড় হাঙর ওদের দিকে এগিয়ে আসে। চকিতে সেটা এলিক্সের ডান দিকে চলে আসে এবং টানেলের উপর দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। দেখলে তো, বিপদ কিন্তু কত রকমের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ডিমগুলো তলা দিয়ে ওরা মিশেলকে সঙ্গে নিয়ে আরও সামনে এগোতে থাকলো। এইভাবে চলতে চলতে তখন ওরা অনেকটা পথ অতিক্রম করে এসেছে। হঠাৎ একটা ডিম থেকে একটা প্রকাণ্ড সুর বেরিয়ে এসে পেড্রিকের গলা পেঁচিয়ে ধরে। বিষয়টা এত দ্রুত হয় যে ওরা কিছু বুঝে উঠতে পারে না। এবার এলিক্স ওপরের দিকে তাকিয়ে দেখে সেই শ্যাওলা রঙের ডিমগুলোর মধ্যে একটা অংশ হঠাৎ সাদা হয়ে উঠেছে, আর সেটা ট্রান্সপারেন্ট। সেখান দিয়েও দেখতে পেল একটা চোখ, তবে সেটা সাদা অংশের ওপারে। মনে হচ্ছে ভিতর থেকে বাচ্চাগুলো ডিমের বাইরে তাকাতে শুরু করেছে। তবে কি বাচ্চা বেরোনোর সময় হয়ে গেছে? এলিক্স আর দেরি করে না, রাইফেলের গুলি সোজা চালিয়ে দেয় ডিম থেকে বেরিয়ে আসা ছোট তৈলাক্ত সুরটার উপর। রাইফেলের 4-5টা গুলি সুরে লাগতেই সুরটা আবার লম্বা হয়ে উপরে উঠে যায়। পেড্রিককে সুরটা ছেড়ে দেয়। পেড্রিক বলল, এলিক্স, আর থেমো না, ডিমগুলোর উপর গোলা বর্ষণ করো। আমাদের বাঁচতেই হবে এগুলোর থেকে, নাহলে এগুলো আমাদের উপর হামলা করে দেবে। পেড্রিকের মুখের কথা শেষ হতেই এবার ফটফট শব্দে ওরা দেখতে পেল প্রত্যেকটা ডিম ফেটে ঠিক ওদের দিকেই এগিয়ে আসছে ছোট ছোট অসংখ্য সুর। এলিক্স, তুমি থেমো না, গুলি চালাতে থাকো। তোমার রাইফেলের গুলি এখন আমাদের এই 3টি প্রাণ বাঁচাতে পারে। গুলি চালাতে থাকো, আমি মিশেলকে নিয়ে এগোচ্ছি। বলে মিশেলের হাত ধরে পেড্রিক আরও সামনে এগোতে থাকে। এলিক্স কিন্তু তার রাইফেল উঁচিয়ে ক্রমাগত অবিরতভাবে গুলি চালিয়ে চলল। সেই ডিম টানেলের নিচে যত দূর প্রসারিত হয়েছিল, গোটা পথটা এলিক্স তার রাইফেল চালিয়ে অতিক্রম করে দিল। তারপর একসময় গুলি চালানো থামিয়ে আবার পেড্রিকের পিছনে এগিয়ে গেল এলিক্স। এরপর মিশেলকে এলিক্সের হাতে তুলে দিয়ে পেড্রিক টানেলের তলদেশ দিয়ে বেরোতে গেলে এলিক্স বলল, তুমি এখানে দাঁড়াও, তোমার কাছে কোনো অস্ত্র নেই, আমি যাচ্ছি। অগত্যা এলিক্সের কথা শুনে পেড্রিক মিশেলকে নিয়ে টানেলের তলায় অপেক্ষায় থাকলো। এলিক্স রাইফেলটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে বেরিয়ে খানিকটা দেখে নিল এলিক্স চারপাশটা। বলল, তেমন কিছু ভয়ঙ্কর দেখিনি। চারিদিক ফাঁকা, জলের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও কোনো জলদানবের উপস্থিতি পাইনি। তাহলে চলো, টানেলের বাইরে দিয়ে চলো, একদমই টানেলের গা ঘেঁষে। পেড্রিক মিশেলকে ধরে ধরে টানেলের বাইরে নিয়ে এলো। তারপর ওরা দুজন মিশেলকে মাঝে রেখে সাঁতার কাটতে কাটতে টানেলের পাশ দিয়ে এগোতে লাগলো সামনের দিকে। তারপর ওরা টানেলের পাশ দিয়ে উপরে উঠে এগোতে থাকে, কিন্তু টানেল থেকে বেশি দূরে যায় না, কাছাকাছি থাকতে চেষ্টা করে। পেড্রিক এলিক্সকে বলে চারিদিকে চোখ রাখতে। দেখো, সমুদ্রের জলের মধ্যে একটা অন্যরকম রূপ আছে, একটা অন্য পরিবেশ আছে। জলের নিচে অনেক রকম প্ল্যাঙ্কটন, নানা রকম গাছ, মাছ দুই দেখতে পাওয়া যায়। ওরা এভাবে নানাবিধ মাছের মধ্যে দিয়ে সাঁতার কেটে এগোতে থাকে সামনে। আমরা তবে জলদানবের সমস্ত বাচ্চাকে নষ্ট করতে পারিনি, তাই না? হঠাৎ তুমি এ ধরনের কথা বলছো কেন? তুমি তোমার ডান দিকে একবার টানেলের মধ্যে তাকাও, বুঝতে পারবে। পেড্রিক সামনের দিক থেকে চোখ সরিয়ে ডান দিকে টানেলের মাঝে তাকায়। এবার সে দেখতে পায় ছোট্ট একটা জলদানবের টানেলের গায়ে তার বৃহৎ বৃহৎ সুর আটকে এগিয়ে চলছে। মাই গড, এর সাইজ তো অনেক বড়, তবে এত ছোট অবস্থাতেই টানেলের মধ্যে ঢুকে গিয়েছে আর বেশ ভালো মতো গতিতে এগিয়ে চলেছে। এগুলো তো তবে শিকার ধরতে পারে, এগুলো তো তবে শিকার ধরতে পটু হয়ে গিয়েছে। তবে এরকম একটা প্রাণীর গলার মধ্যে যে সুরের প্যাচের চাপ অনুভব করেছি, তাতে আমার মনে হয়েছিল এগুলোর ছোট অবস্থাতেই সুরের শক্তি প্রচণ্ড। এলিক্স, দ্রুত চলো। হ্যাঁ, ঠিক বলেছ। এই জায়গাটা আমিও খুব একটা নিরাপদ বলে মনে করছি না। আজ সমস্ত অক্টোপাসের ডিমটা এখনো নষ্ট করতে পারিনি আমরা। ততক্ষণে মিশেল তার চোখ দুটো আস্তে আস্তে খোলার চেষ্টা করলো আবার। আমি কোথায়? ওই যে সাবমার্সিবল ডিভাইস, ওই যে, আর ওগুলো সামনে থেকে আসছে। এর মানে মনে হয় আমরা এতক্ষণ ধরে উল্টো দিকে এগোচ্ছিলাম।
ভগবানের কাছে প্রে করো যেন আমরা তাড়াতাড়ি সাবমার্সিবল ডিভাইসের কাছে পৌঁছে যাই, কোনো রকম বিপদে না পড়ে। ও গড, সেভ আস। দ্রুত চলো, মনে হচ্ছে মিশেলের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। কথাটা বলেই পেড্রিক এলিক্সকে পাশ কাটিয়ে টানেলের পাশ দিয়ে বেরিয়ে গেল উপরে। এলিক্স মিশেলকে ধরে দাঁড়িয়ে রইল টানেলের নিচে। কেটে গেল প্রায় 1 ঘন্টা, কিন্তু পেড্রিক ফিরল না। এলিক্স টানেলের নিচে থাকা একটা ধার দিয়ে উপরে তাকালো। দেখতে পেল সে ঠিক যেখানে রয়েছে টানেলের ঠিক সেই জায়গায় টানেলের মাথার উপরে একটা লম্বা বৃহৎ সুর, আর উপর থেকে কি যেন পেঁচিয়ে নিয়ে নিচে নামছে। হ্যাঁ, একটা মানুষ। মানুষটার মাথা সুরে ঢাকা পড়ে গেছে, তবে তার পোশাক জানান দিচ্ছে সে কে। হ্যাঁ, পেড্রিক। এলিক্স স্তব্ধ হয়ে গেল বেশ কিছুক্ষণের জন্য। সে এখন একা হয়ে পড়েছে। সত্যি, একটু আগেও তার সঙ্গী হিসেবে পেড্রিক ছিল, কিন্তু এখন সে আর নেই। এদিকে ততক্ষণে প্রায় 50-60টা সাবমার্সিবল ডিভাইস জড়ো হয়েছে। এলিক্স মনে মনে ভাবল, এই সুযোগ, ওদেরকে তার দিকে দৃষ্টি আকর্ষণ করতেই হবে। দৃষ্টি আকর্ষণ সে যদি না করতে পারে তবে আর বাঁচার আশা নেই। এলিক্স এক হাতে মিশেলকে বুকে জড়িয়ে তার আরেক হাত মাথার উপরে তুলে টানেলের তলা থেকে বেরিয়ে এলো। উপরে যেতে যেতে দেখলো এখন টানেলের মাথাটা ফাঁকা, কোনো কিছুই নেই সেখানে। জলদানবটা নিশ্চয়ই অন্য কোনো দিকে সরে পড়েছে। সুযোগটা সৎ ব্যবহার করতেই হবে। সাবমিসেবল ডিভাইসগুলো এবার দুটো দলে বিভক্ত হয়ে টানেলের দুপাশে সরে যেতে লাগলো, কিন্তু ওদের নিচে থাকা ডিভাইসটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, আর তার থেকে এলিক্সের দূরত্ব এখন মাত্র 15 ফুটের মতো। এলিক্স তার হাতটা মাথার উপরে তুলে রেখেছিল, ক্রমাগত নাড়াতে লাগলো। মনে হলো অবিচলিত এবং স্থির হয়ে থাকা ডিভাইসটা বোধহয় দেখেছে তাকে। সেটাও ক্রমশ এলিক্সের কাছে এগিয়ে আসতে লাগলো। এলিক্স মিশেলকে নিয়ে সেই ডিভাইসের আরও কাছে এগিয়ে গেল। ডিভাইসটি তখন 1 ফুটের ব্যবধানে। এলিক্স বুঝে গেল, হ্যাঁ, এটাই সেই ডিভাইস। অস্ট্রেলিয়ার দুটো পতাকার ছবি রয়েছে গায়ে। ডিভাইস থেকে একটা বড় সড়ো সিঁড়ির মতো জিনিস আবার বেরিয়ে এলো। সেই সাথে পাঠানো হলো একটা বড় দড়ি। মিশেলকে সেই দড়ি দিয়ে সিঁড়ির সাথে শক্ত করে বেঁধে দেয় এলিক্স। সিঁড়ির নিচে ধাপে এলিক্স নিজে উঠে যায়। সিঁড়িটা তাদের নিয়ে ডিভাইসের মধ্যে ঢুকে যায় মুহূর্তের মধ্যে। ডিভাইসের ভিতরে সে গিয়ে যখন পৌঁছলো, দেখতে পেল সিলিয়ানোকে। তাকে উদ্ধার করে আনা হয়েছে। এলিক্সকে দেখেই সিলিয়ানো এগিয়ে এসে বলল, জানতাম তুমি কখনোই তোমার কথায় অসফল হবে না, তুমি তোমার কথা রাখবে। তুমি আবার ফিরে এলে। আমি এতটা সময় তোমাকে ছেড়ে শুধুমাত্র তোমার চিন্তা করে খুব কষ্টে কাটিয়েছি। সত্যি আমিও তোমায় কতক্ষণ দেখতে পাইনি, কিন্তু তোমার ভালোবাসার জোর আমার মনে শক্তি জুগিয়েছিল। থ্যাংক ইউ। হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি। ভিতরে থাকা সবাই কেঁপে উঠল। ক্যাডরিক সেই ডিভাইসের চালক দ্রুত ডিভাইসের সামনে থাকা হলে চোখ রাখে। ক্যাডরিক এলিক্সকে বলে, আচ্ছা, তোমার সঙ্গে সমুদ্রে চলে নেমেছিল তো এডওয়ার্ড, সে কোথায় গেল? তাকে তো আর তোমার সঙ্গে ফিরে আসতে দেখলাম না। সে কি, তুমি জানো না? তোমরা তো এখানেই ছিলে, কিছু দেখোনি? আমাদের উপর তো আর এক ঘটনা হয়। তোমরা টানেলের মধ্যে চলে যাওয়ার পর এডওয়ার্ড তো আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছিল আমরা যেন টানেলের চারপাশে, ওই যেখান দিয়ে তোমরা টানেল থেকে বেরিয়েছিলে সেখানে থাকবার। আমরা সে নির্দেশ পালনও করেছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম একটা বড় অক্টোপাস জলের তলা থেকে উঠে এলো। কি বড় তার চেহারা! প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না, এত বড় কোনো অক্টোপাস আদেও হয় কি না। আমাদের এত বড় বড় সাবমার্সিবল ডিভাইসগুলো ওর কাছে যেন লিলিপুটের মতো ছোট দেখাচ্ছিল। ওই জন্তুটা এসে থামলো আমাদের মাঝে। তারপর জন্তুটা তার বাঁ দিকের দুটো সুঁড় লম্বা করে পাকিয়ে ধরলো ওই বাঁ দিকে থাকা ডিভাইসগুলোর মধ্যে দুটো ডিভাইসকে। তারপর খেলনার মতো ওই টানেলের মাথায় আছাড় দিয়ে ভেঙে ফেললো। এরপর একটা চরম বিস্ফোরণে চারিদিক কেঁপে উঠল। জলের মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হলো, আমাদের ডিভাইসে থাকা রেডিয়েটার কাঁটা কাঁপতে লাগলো। ও, তাই আমরা যখন টানেলের মধ্যে ঢুকে যাত্রীদের খোঁজ চালাচ্ছিলাম তখন হঠাৎ করে জলের মধ্যে একটা কাঁপুনি অনুভব করেছিলাম। সেই সাথে জলের মধ্যে বিরাট বিরাট ঢেউ দেখতে পাই। প্রচণ্ড জোরে একটা শব্দ অবশ্য পেয়েছিলাম আমরা। ঠিক 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 ঠিক। আর এই দৃশ্য দেখে ভয় পেয়ে যাই। আমার সমস্ত ডিভাইসকে তৎক্ষণাৎ আমি এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিই। সবাই আমার কথা মতো সরে যায়।
তবে আমি ভাবতেই পারি না এই ধরনের চেহারার অক্টোপাস যে আমাদের পৃথিবীতে আছে। এটা ভাবতেই পারছি না। আমি জানতাম যে অক্টোপাস ছোট হয়, বড়জোর ওই 7-8 ফুট, মানে সাউথ প্যাসিফিক জায়ান্ট অক্টোপাস দেখেছি এবং শুনেছি এরা বড়জোর এ ধরনেরই হয়। কিন্তু এটা দেখছি দৈত্যাকার। আর এই প্রথম আমি এটা দেখলাম। তারপর আমরা এখান থেকে সরে যাই। সরকার থেকে আরও ডিভাইস এবং আরও অস্ত্রশস্ত্র চাই, সেসব নিয়ে আবার আমরা এখানে আসি। তবে জলের মধ্যে যেতে যেতে অক্টোপাসটা আবার আক্রমণ করে। আমার সামনে যে ডিভাইসটা ছিল সেটা সম্পূর্ণ ধ্বংস করে দেয় অক্টোপাসটা। ওর সুরগুলোর শক্তি প্রচণ্ড। আরও একটা জিনিস দেখলাম, ওই অক্টোপাসের প্রতিটি সুর স্বাভাবিকের তুলনায় বড় হতে পারে। ওই স্প্রিংয়ের মতো ওর সুরটা খানিকটা। ওর নিজের সুরকে প্রয়োজনে বাড়াতে এবং ছোটও করতে পারে। খুবই অবিশ্বাস্য ব্যাপারটা। হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ, জিনিসটা আমিও দেখেছি। ও সুর ইলাস্টিকের মতো বাড়ে কমে। বাইরে বের 50 হাত দূরেও সুর আমি লম্বা দেখেছি, তখন জলের নিচ থেকে উঠে আসছিল। এডওয়ার্ডের কথা তুমি জিজ্ঞাসা করছিলে না? তার আগে তুমি বলো যে এই সাবমার্সিবল ডিভাইস নিয়ে তুমি কখন এলে? হ্যাঁ, আমরা এই কিছুক্ষণ হলো সরকারের কাছ থেকে আরও বেশি ডিভাইস অস্ত্রশস্ত্র নিয়ে এসেছি এবং চ্যানেলটাকে সাবধানে চারিদিক থেকে ঘেরাও করেছি। এবার আমরা আর কিছুক্ষণের মধ্যে ওই প্রাণীটাকে ধ্বংস করে দেব। আমার মনে হচ্ছে ওটা এই টানেলের আশেপাশেই আছে, তবে ওটাকে টানেলের খুব কাছে চাই, কারণ আমরা ডায়নামাইট বোমা নিক্ষেপ করবো এই টানেলে। প্রচণ্ড বিস্ফোরণ হবে এটা নিক্ষেপ করলেই। আর ও যদি তখন টানেলের আশেপাশে থাকে তবে এই বিস্ফোরণের প্রভাবে ওর মৃত্যু অনিবার্য হবে, কারণ ডায়নামাইটের বিস্ফোরণের প্রভাব যে স্থানে এটা নিক্ষেপ করা হয় তার থেকে 200 বা 500 মিটারের মধ্যে থাকবে। এর বাইরে এই বিস্ফোরণের প্রভাব কাজে আসবে না। তাই ওই অক্টোপাসটাকে এই ব্যবধানে থাকতে হবে। ওটা যদি নাও থাকে ওকে এই রেঞ্জে নিয়ে আসতে হবে। একবার ভেবেছিলাম ওকে যেখানেই দেখব সরাসরি ওর শরীরে লক্ষ্য করে ডায়নামাইট নিক্ষেপ করে দেব, কিন্তু যদি ও কোনো রকমে নিজের শরীরকে সরিয়ে ফেলে এই বোমা থেকে তাহলে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে আর বোমা আরও নিচে চলে যাবে এবং নিচে গিয়ে এটা যেখানে লাগবে সেখানে একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে তার আশেপাশের সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে। এতে অনেক নিরীহ জলজ প্রাণী মারা যাবে। আর আমি এটা কিছুতেই হতে দিতে চাই না, কিছুতেই না। এই টানেলটা এই জন্যই হবে আমাদের টার্গেট বোমা নিক্ষেপের। আমরা ওই জল দানবটাকে কোনোভাবে আকর্ষিত করব, এই টানেলের কাছে আসব, এসে তারপর বোমা টানেলের লক্ষ্য করে আমরা চালিয়ে দেব। হ্যাঁ, এই টানেল লক্ষ্য করেই বোমা চালাও, কারণ জন্তুটা টানেলের নিচে ডিম পারছে। আমরা তখন সরকারের কাছ থেকে সাহায্য চেয়ে আরও সাবমার্সিবল ডিভাইস চেয়েছিলাম। তখন বেশ কিছু এই ডিভাইস আমরা টানেলের উত্তর এবং দক্ষিণের দিকে আগেই পাঠিয়ে দিয়েছি। ওরা ওখান থেকে এই টানেলের ওপর বোমা নিক্ষেপ করবে, আর আমি বেশ কিছু ডিভাইস নিয়ে এখানে মানে এই টানেলের মাঝামাঝি স্থানে অবস্থান করছি। এখানে অনেকটা জায়গা জুড়ে আক্রমণ হবে। টানেলের ওই দিকে যে ডিভাইসটা গেছে তারা চারিদিকে টানেল ধরে ওপাশে ছড়িয়ে পড়বে, এদিকেও তেমন হবে। তারপর ও প্রান্ত এবং এই প্রান্ত থেকে অবিরতভাবে বোমা নিক্ষেপ চলবে ওই টানেলের ওপরে, এবং এই টানেল সমগ্র সমুদ্র জুড়ে প্রসারিত। তাই এর ওপর আক্রমণ শুধুমাত্র এক জায়গা থেকে করলে চলবে না, লম্বা টানেলটা সম্পূর্ণরূপে উড়িয়ে দিতে হবে। এর ওপর বিভিন্ন দিক থেকে আক্রমণ করতে হবে। সেই মতো নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে চলেছি। জাপানের সরকারকেও এ বিষয়ে অবগত করা হয়েছে, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের সেনাবাহিনীও তাদের সীমানায় আক্রমণ চালাবে এই টানেলের ওপর। আমাদের সেনা এই টানেলের ওপর আমাদের সীমান্ত মেনে এদিক থেকে আক্রমণ করবে। এইভাবে দুই দেশের যৌথ উদ্যোগে এই টানেল পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু ওই জলদানবকে আকর্ষণ করে টানেলের কাছে নিয়ে আসবে কি করে? খুব ইন্টারেস্টিং প্রশ্নটা তুমি করেছো, কিন্তু তার আগে তুমি আমাকে বলো এডওয়ার্ড কোথায় গেল?
ওকে তো তোমার সাথে ফিরে পেলাম না আমরা। এডওয়ার্ড আর নেই, ওই জন্তুর হাতেই। সে কি কিভাবে? কি বলি বলো তোমাকে, এই কিছুক্ষণ আগে মারা গেছে। আমরা যখন ওই গেছিলাম টানেলের ওখানে তখন। উনি এই ডিভাইসের মেইন ছিল। উনি আর আমি দুজন মিলেই সাবমার্সিবল ডিভাইসগুলোকে নেতৃত্ব দিই। কিভাবে কাজ করা হবে, কোনটা কিভাবে সামলানো যাবে, কোন ডিভাইসটা কোথায় যাবে, কিভাবে সম্পূর্ণ কাজ এগোবে, এইসবই। উদ্ধার করার কাজে কী কী সাহায্যের দরকার হতে পারে, উদ্ধারকারী মানুষদের কোন ডিভাইস কিভাবে রাখা হবে, এইসব পরিকল্পনা উনি নিজে নিজেই নিতেন। আমি শুধু মাঝে মাঝে হেল্প করতাম অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কিন্তু এখন ভীষণ দুঃখ হচ্ছে, পুরো কাজের দায়িত্ব এখন আমার ওপরে চলে এলো। উনি যেন কাজের ক্ষেত্রে আমার অভিভাবকের মতো ছিল আমার কাছে। অনেক কিছুতে আমাকে অনেক সাহায্য করেছে ও। এখন এখন আমার এখন আমার একা হয়ে পড়েছি। ওনাকে যেভাবে হারিয়ে ফেলবো এটা এটা সত্যি ভাবতে পারছি না। সরকার যে রেস্কিউ অপারেশনে নামিয়ে দিয়েছিল, ও ছিল এই কাজের হেড। কথাগুলো বলতে বলতে দেখা গেল ক্যাটরিকের চোখের কোণায় জল। বোঝা যাচ্ছে পেট্রিকের মৃত্যুতে সে ভীষণ শকড। দেখো, দুঃখ করো না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন নষ্ট করার মতন সময় কিন্তু আমাদের কাছে নেই। আচ্ছা, আমাদের দক্ষিণে যে ডিভাইসগুলো পাঠানো হয়েছে সেখানে শেষ যে ডিভাইসটি আমাদের দেশের সীমানা ঘুরে রয়েছে, তারা জাপানের সীমান্তে ওই জাপানি ডুবোজাহাজ দেখেছে। সেই ডুবোজাহাজ ওদের দেশের সীমানায় এই টানেলের তলদেশ দিয়ে ঘোরাঘুরি করছে। প্রায় ৪৫ থেকে ৬৫ মতো মিসাইল সহ ওই ডুবোজাহাজ ওদের দিক থেকে নেমেছে। আশা করি ডুবোজাহাজকে সুঁড় দিয়ে এই প্রাণী আক্রমণ করতে এলেই ওরা মিসাইল ছুড়বে ওই জন্তুটার উপর। আর এই ডুবোজাহাজের মধ্যে উন্নত কমিউনিকেশন রয়েছে। কোনো ডুবোজাহাজ বিপদে পড়লে সেখান থেকে সংকেত চলে যাবে অন্য জায়গায়। আর সমস্ত ডুবোজাহাজের মধ্যে ক্যামেরা রয়েছে। তবে আমরা যে এই টানেলের বোমা দিয়ে উড়িয়ে দেবো এই বিষয়টি ওদের জানানো হয়েছে। ওরা এই কথায় সম্মত হয়েছে। ওরা ওদের দিক থেকে এই টানেল উড়িয়ে দেবে এবং আমাদের মতোই আবার নতুন করে টানেল তৈরিতে সম্মত হয়েছে। আর আমি খবর পেয়েছি আমাদের সমস্ত সাবমার্সিবল ডিভাইস উত্তর এবং দক্ষিণে সম্পূর্ণভাবে ছড়িয়ে গেছে। ওরা শুধু আমাদের নির্দেশের অপেক্ষায় রয়েছে। ওদের মধ্যে কেউ যদি কোথাও ওই অক্টোপাসটাকে দেখে তবে আমাকে তৎক্ষণাৎ রিপোর্ট করবে এবং সেই মতো অ্যাকশন নেওয়া হবে। সবাই এখন ডিভাইসের আই হোলে চোখ রেখেছে। ক্যাটরিক, এলিক্স ওরা দুজনে চলে গেল আই হোলের কাছে। ওদিকে সিলিয়ানো আর মিশেলকে বিশ্রামের জন্য ডিভাইসের ভিতরে পাঠানো হয়েছে। এলিক্স বলল, টানেলের যেখানে তোমরা নতুনভাবে ডিভাইস নিয়ে এখানে হাজির হয়েছিলে, এখানে তো তোমাদের থাকার নির্দেশ দিয়েছিল এডওয়ার্ড। আমি আর এডওয়ার্ড টানেলের তলায় যাই, ওখান থেকে মিশেলকে উদ্ধার করে নিয়ে আসি। এই টানেলে পৌঁছে সাবমার্সিবল ডিভাইসগুলো আছে কিনা সেটা দেখার জন্য এডওয়ার্ড ওপরে যায়। কিন্তু 1 ঘন্টা কেটে যাওয়ার পরে যখন ও ফেরে না, তখন আমি ওপরে উঠে দেখি একটা বড় সুরোকে পেঁচিয়ে ধরে। যাকে এত ভেবে এখন সময় নষ্ট করা দরকার নেই। চলো চলো, কাজে লেগে পড়তে হবে। চলো ক্যাটরিক। আচ্ছা, এই জলদানবকে কিভাবে টানেলের কাছে নিয়ে আসবো সেটা বলো। ভেবেছি ওকে টোপ দিয়ে টেনে আনবো। ওর সামনে এমন কিছু রাখবো যাতে ও দ্রুত চলে আসে সেদিকে। তুমি তো বললে এই জলদানব মাংসাশী। যদি কোনো মৃত প্রাণীকে ওই টানেল থেকে ঝুলিয়ে রাখা যায় তবে তার গন্ধে ও নিশ্চয়ই সেদিকে আকৃষ্ট হবে। আর টানেলের আশেপাশে তখন ওটা ঘুরছে, তখন ও নিশ্চয়ই টানেল থেকে ঝুলে থাকা এই প্রাণীটিকে সহজেই দেখতে পাবে। আমরা অবশ্য তার আগে মৃত প্রাণীটিকে সেভাবেই রাখবো যাতে ওর সেটা চোখে পড়ে। ব্যাস, ওটার টানে কাছে এলেই আমরা সেই স্থানটাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দেব। বলো, প্ল্যানটা কীরকম? বেশ, দেখো, যে প্রাণীটাকে টোপ বাড়াবে সেটা যেন আকারে বড় হয়, তবেই ওর আসার চান্স বাড়বে।
জীবিত বড় চেহারার প্রাণী। বেশ খানিকটা আশ্চর্যভাবেই কথাটা বেরিয়ে আসে ক্যাটরিকের মুখ থেকে। সে যেন ভাবতেই পারেনি এলিক্স জীবিত কোনো প্রাণীর কথা টোপ হিসেবে রাখতে বলবে। তোমাকে জীবন্ত প্রাণী কেন রাখতে বললাম জানো? বিগত অনেক সময় ধরে এই জলদানবটাকে আমি দেখেছি। ওর স্বভাব কিছুটা হলেও আন্দাজ করেছি। এই জন্তুর দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ, বহু দূর থেকে যে কোনো জিনিসের নড়াচড়া দেখতে পারে ও। আর এই নড়াচড়া দেখেই ও বস্তুর দিকে তেড়ে আসে। হঠাৎ কন্ট্রোল রুমে বসে থাকা একটা ছেলে এসে জানালো যে কিছু একটা দেখতে পেয়েছে সে। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ম্যাগনিফাইং ক্যামেরাটা আমাকে দাও দেখি। আইহোলের সামনে বসে থাকা ছেলেটা একটা ম্যাগনিফাইং ক্যামেরা ক্যাটরিকের হাতে তুলে দেয়। ক্যাটরিক সেটাতে চোখ রাখে। আইহোলের সামনে এসে দেখে বলে, এ তো অসংখ্য অক্টোপাসের বাচ্চা। দেখো তো অ্যালেক্স, এগুলোই কি ক্রাকেনের বাচ্চা? আরে এ তো অক্টোপাসের বাচ্চা, অনেকগুলো রয়েছে। কমিউনিকেশন ডিভাইসের সিগন্যালটা হঠাৎ বন্ধ হয়ে যায়। হতাশার মুখে ডিভাইসের এক কোণে বসে যায় ক্যাটরিক। এলিক্স বলে, কি হলো ক্যাটরিক, এভাবে বসে পড়লে কেন? কি হয়েছে? ভাবছি কি করব, কারণ উত্তর দিকে যেসব ডিভাইস পাঠানো হয়েছিল সেখান থেকে 39 নম্বরে যে ডিভাইসটা ছিল তার থেকে খবর এসেছে তাদের উপরেই জলদানবের বাচ্চারা আক্রমণ করেছে। তারা কি করবে? আমার কাছে সলিউশন চেয়েছে। আমি বললাম, তোমরা ডিভাইস সরাতে থাকো দ্রুত, যে যেখানে আছে। আর একটা ডিভাইস ওখান থেকে সরে যাওয়া মানে অনেকটা জায়গা ওখানে ফাঁকা হয়ে গেল টানেলের মাঝে। তাই ভাবছি আমাদের আক্রমণ দ্রুত করতে হবে এবং বড় সড় ধরনের কোনো প্রাণী দ্রুত ধরে তাকে টোপ হিসাবে টানেলের কাছে রাখতে হবে। কিন্তু এই রকম অবস্থায় এই কাজটা বাইরে গিয়ে করতে হবে। আমার পক্ষে এটা করা অসম্ভব। একে অবিলম্বে টানেলের কাছে নিয়ে আসতে হবে, তারপর এর ওপর বোমা হামলা করে দিতে হবে। যা করার দ্রুত করতে হবে। আমার ডিভাইস থেকে কাউকে পাঠাতে আমি পারবো না, আর অন্য সকল ডিভাইসে 2 জন কর্মী থাকবে। তারাও ডিভাইস ছেড়ে নিচে নামতে পারবে না। আর এই সাবমার্সিবল ডিভাইসগুলো এমনভাবেই বানানো যে 2 জন মানুষের নিয়ন্ত্রণ ছাড়া এগুলো পরিচালিত হয় না। তাই এই কাজটি করার মতো কোনো লোক তোমাকে ছাড়া আমি আর দেখতে পাচ্ছি না। তুমি কি এই কাজটা জীবনের ঝুঁকি নিয়ে করতে পারবে? দেখো, ভয় পেও না, কিন্তু সাহস নিয়ে আমাদেরকে এই কাজটা করতেই হবে। ওই প্রাণীকে সহাবস্থানে পাঠাতে হবে। তাই তোমার মন থেকে এখন ভয়টা অনেকটাই দূর করে নাও। এবার তুমি ভেবে বলো, তুমি কি এটা করতে পারবে? ট্রেনের এতগুলো যাত্রীকে বাঁচাতে যখন আমি জলে নেমেছি, তখন এই সহজ কাজটা করতে পারবো না? বেশ জোর দিয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলে এলিক্স। দ্রুত ছেড়ে রাখা ডুবুরির পোশাকটা পরে ফেলে। তারপর হাতে একটা ধনুক দিয়ে দেওয়া হয় তার। সঙ্গে দেওয়া হয় একটা বড় সড়ো লোহার শিকল। সেটাকে টানেলে কাছে গিয়ে টানেলের সাথে কিভাবে বাঁধতে হবে সেই কৌশলটাও তাকে বলে দেয় ক্যাটরিক। শিকলের সঙ্গে বেঁধে দেওয়া হয় একটা সূচলো তীর। তীরটা সাবধানে চালাতে হবে। যে প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার করা হবে তার উপর। শিকলটা অনেক বড়, প্রায় 100 হাতের মতন হবে। তার মানে তীর বেঁধে এই শিকল ছুঁড়ে যে প্রাণীটিকে ব্যবহার করা হবে সে যেন 100 হাতের মধ্যে থাকতে পারে। শিকলের এক প্রান্ত অবশ্য আগে ভাগেই টানেলের গায়ে ভালো মতো বেঁধে দিয়ে অপর প্রান্তে থাকা তীরটা প্রাণীর উপর চালিয়ে দেওয়া হবে। তারপর সেই প্রাণীটার গায়ে তীর বিঁধে গেলে শিকলের সাথে আটকে যাবে প্রাণীটি। আচ্ছা, আমি তাহলে চলি, তুমি দিকটা দেখো। কিন্তু কথাটা শেষ হতেই পাশের ঘর থেকে বেরিয়ে আসে সিলিয়ানো। দূর থেকে এলিক্সকে ডুবুরির পোশাকে দেখে ছুটে আসে সে। তারপর এলিক্সকে 2 হাতে জড়িয়ে ধরে মাথা রেখে বলে, হে কি এলিক্স, তুমি আবার কোথায় যাচ্ছ ডুবুরির পোশাক পরে? তুমি যে আর জলে নামবে না আমাকে বলেছিলে। আর ওই মেয়েটাকে আবার দেখছি ওই ঘরে আমার সঙ্গে শুয়েছিল, ওকেও তুমি উদ্ধার করে এনেছো? আমি তো উদ্ধার করতেই গিয়েছিলাম ওকে, তুমি তো ভালো মতো এটা জানো। আর দেখো, আমি আরেকবার নামছি নিচে, একটা জরুরি কাজ আছে। এই কাজটি সম্পূর্ণ করতে পারলেই আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। এলিক্স নেমে পড়ে। ডিভাইস থেকে নেমেই এলিক্স তার হাতের শিকলের একটি প্রান্ত ভালো করে শক্ত করে বেঁধে দেয় টানেলের সঙ্গে। তবে এই বাঁধবার সময় সে তখন টানেলের মাথার উপর দিয়ে শিকলটা বাঁধার উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক
তখনই কোথা থেকে সেই হাঙরটা এসে এলিক্সের মাথার উপর দিয়ে চলে যায়। বিষয়টা এত দ্রুত ঘটে যে এলিক্স ভয়ে টানেলের মাথার উপর বসে পড়ে। আর একটু হলেই পোশাকের ডান দিকে গুঁজে রাখা রাইফেলটা ফসকে পড়ে যাচ্ছিল। তাকিয়ে দেখে ক্যাড্রিক, মিশেল আর সিলিয়ানো তিনজনেই তখন জড়ো হয়ে রয়েছে ডিভাইসের আই হোলে চোখ রেখে, ডিভাইসের ভিতরে। এবার দ্রুত শিকলের অপর প্রান্তে বাঁধা তীরটা সে হাতে থাকা ধনুকের মাথায় সেট করে নেয়। এখন শিকারের অপেক্ষা, টোপ বানানোর। সে টানেলের মাথায় বসে থাকলো, হাতে ধনুকটা নিয়ে চারিদিকে সজাগ দৃষ্টি রেখে। একটু সময় যেতেই হঠাৎ চোখে পড়ল জায়েন্ট জেলিফিশ। ছাতার মতো তার মাথাটা সংকুচিত আর প্রসারিত হচ্ছে। জেলিফিশের চেহারাটা একেবারে ট্রান্সপারেন্ট, মানে তার দেহের এক পাশ থেকে অপর পাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এলিক্স ভাবল জেলিফিশ জলে তার চেহারাকে ক্রমাগত সংকুচিত আর প্রসারিত করতে পারে, সুতরাং তার নাড়াচাড়া বহু দূর থেকেও দেখা যায়। জেলিফিশটা টানেলের একেবারে মাথার উপর দিয়ে আসছে। এইভাবে এলে এটা একেবারে নাগালে চলে আসবে, এটাই সুযোগ। বড়সড় চেহারা জেলিফিশ, সুতরাং সব দিক দিয়ে এটাকে শিকার করা ভীষণ সুবিধাজনক। মুহূর্তের মধ্যে এলিক্স ভেবে নেয় এটাকেই সে শিকার করবে, টোপ হিসেবে ব্যবহার করবে। তখনই হঠাৎ করে একটা বড়সড় অক্টোপাসের সুর টানেলের ডান দিক থেকে নিচ থেকে উঠে জেলিফিশটাকে পেঁচিয়ে দ্রুত নিচে টেনে নেয়। আবার ঘটনার আকস্মিকতায় এলিক্সের হাত কেঁপে ওঠে ধনুক শুদ্ধ। আর তখনই সে দেখল ক্যাড্রিক তার সাবমেরিন ডিভাইসটা টানেলে যেখানে রেখেছিল সেখান থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে সেও কি দেখেছে এই জলদানবের সুরটা? আর সেটা বুঝেই সে তার ডিভাইসটা সরিয়ে নিচ্ছে দূরে। সর্বনাশ, এবার কি হবে? সে তো এখানে একা হয়ে পড়ল। টানেলের মাথায় সে বসে আছে। এখান থেকে সাঁতার কেটে যদি ওই ডিভাইসের পিছনে যায় তবে তার এখানে আসা কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। আবার ডিভাইসটাও তাকে ফেলে কোথায় চলে যাচ্ছে, এইসব নানান ভাবনা এলিক্সের মাথায় দানা বাঁধতে থাকে। ডিভাইসটা অনেক দূরে সরিয়ে গেল আস্তে আস্তে, একসময় চোখে পড়ল না। এখন অবশ্য জলের নিচে যে রোদের আলো কিছুক্ষণ পর্যন্ত ছড়িয়েছিল সেটা যেন অনেকটাই কমে এসেছে। জলের মধ্যে একটু অন্ধকার ছড়িয়েছে। দূরের জিনিস আর সামান্য দূর থেকেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এলিক্স হতবাকের মতো বসে আছে টানেলের ওপর। ভাবতে লাগে এখন এই মুহূর্তে তার কি করা উচিত। হঠাৎ আবার সেই হাঙরটা ফিরে আসে তার ডান দিক থেকে। চেহারাটা সত্যি ভয়াবহ। হাঙরটা কাছে এসে বিরাট মুখ তুলে তার দিকে ধেয়ে আসে। তখনই এলিক্স তার ধনুক চালিয়ে দেয় সোজাসুজি একেবারে হাঙরটার দিকে। হাঁ করা মুখের ভেতর দিয়ে তীরটা ঢুকে যায় ভিতরে। হাঙরটা কেমন যেন নড়ে ওঠে, আর এটা দেখেই বোঝা যায় মুখে তীরই লেগেছে। হাঙরটা গতিপথ পরিবর্তন করে, তারপর সেটা তার সারা শরীর এদিক ওদিক দোলাতে থাকে। বোঝা যায় তীরের আঘাতের অস্বস্তি তার সারা শরীরে প্রবাহিত হচ্ছে। হাঙরটা এদিক ওদিকে নাড়াচাড়া করতে করতে জলের মধ্যে এগিয়ে চলে। তার সাথে শিকলটাও এগিয়ে যায়। বোঝা যায় হাঙরটা শিকলের টানে আর এগোতে পারছে না। তার গতিপথে বাধা পেয়ে ছটফট করতে থাকে। ইস, এই সুবর্ণ সুযোগ! যদি এই মুহূর্তে হাঙরটাকে অক্টোপাসটা দেখতে পায় তবে সে তো এখান থেকে আসবেই তাকে খেতে। কিন্তু ডিভাইসটা নিয়ে ক্যাড্রিক গেল কোথায়? অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। কিছুক্ষণ পর ক্যাড্রিক তার ডিভাইসটা নিয়ে আবার ফিরে আসে। ক্যাড্রিকের ডিভাইসটা দেখে এলিক্সের মনে পুনরায় সাহসের সঞ্চার হয়। তখনই হঠাৎ এলিক্স দেখল জলদানবের একটা বিরাট সুর সেই ডিভাইসটার পিছনে ছুটে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ডিভাইসটাকে টেনে ধরে সুরটা জলের সামনে ভিতর দিকে টেনে নেয়, খেলনার মতো। এলিক্স আর থাকতে পারে না, টানেলের মাথা থেকে জলের নিচে ঝাঁপ দেয়। বেশ কিছুটা সাঁতার কেটে সে গভীরে চলে যায় এবং একসময় দেখতে পায় সে যেদিক দিয়ে নামছে তার নিচে সামান্য বাঁদিকে কিছুটা দূরে জলের তলা থেকে কালো কালো কি যেন সাঁতার কেটে আসছে। জিনিসগুলো কাছে এলে দেখতে পায়, আরে এ তো মানুষ। ক্যাড্রিক, মিশেল আর সিলিয়ানো, ওরা তিনজন জলের ওপরে উঠছে। ওরা দেখতে পেলেও একটা বড়সড় ডিভাইস ওদের দিকে আবার দ্রুত এগিয়ে আসছে। এলিক্স ওদের সামনে চলে গেল। ক্যাড্রিক শুধু হাতের ইশারায় দেখালো যে ডিভাইসটা এগিয়ে আসছে, তাতে উঠতে হবে। কিছুক্ষণের মধ্যে এই ডিভাইসটা কাছে চলে এলো। নেমে এলো সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে উঠে গেল ওরা। তারপর তিনজন সেই ডিভাইসের ভেতরে ঢুকলো। ক্যাড্রিক বলল, বড় বাঁচান, বেঁচে গেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে থাকলে সবাই মারা যেতাম। ঠিক সময় ওর থেকে বেরিয়ে গেছি বিপদ বুঝে, তবে আমার অ্যাসিস্ট্যান্টকে বাঁচাতে পারলাম না। ওর যে ডিভাইসটা পাল্টে খেলো, ওর মুখ মাথা দিয়ে রক্ত বেরিয়ে একটা বাজে অবস্থার সৃষ্টি হলো। বেশ কিছুক্ষণ বেঁচে ছিল, আমাদেরকে বললো পালাও।
আমাদের ডিভাইস নিচে নামছিল গতিতে, বুঝতে পারছিলাম আমরা ডিভাইসটা যদি কিছুর সঙ্গে ধাক্কা খায় তবে একটা বড় সড়ো বিস্ফোরণ ঘটবে আর সবাই মারা যাব। ভাগ্যিস সামনে জল ছাড়া অন্য কিছু ছিল না। আর আমাদের ডিভাইস পাল্টি খেতে থাকে, আবার একসময় স্বাভাবিক হয়ে ওঠে, গতিও কমে আসে। তৎক্ষণাৎ আমরা ওই ডিভাইস থেকে বের হয়ে আসি এবং ওপরে উঠতে থাকি। ডিভাইসটা যখন স্বাভাবিক হয় এবং সোজা হয়ে নিচে নামতে থাকে তখন একবার কন্ট্রোল রুমে গিয়ে সুইচ টিপে সেটাকে ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু পরক্ষণেই বুঝতে পারি সুইচ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সেগুলো আর কাজ করছে না। ভয় পেয়ে যাই, তখন সিদ্ধান্ত নিয়ে ওপরে ওঠার। আর তখন বুঝতে পারি আমার অ্যাসিস্ট্যান্ট এটা বুঝেই আমাদের বলছিল পালাও পালাও। তারপর ওপরে উঠতে উঠতে তোমাকে দেখতে পেলাম, তোমার কাছে আসলাম। তবে আমরা প্রথমে ভাবতে পারিনি যে ওটা তুমি। আচ্ছা, তুমি যেখানে ছিলে সেখানে তুমি একটা জেলিফিশকে টোপ বানিয়েছিলে দেখলাম, আমাদের ডিভাইসের আই হোল দিয়ে দেখতে পাচ্ছিলাম। আমরাও ভীষণ খুশি হয়েছিলাম এটা দেখে। একবারও ভাবিনি এমন একটা বড় সুর তোমার টোপ হিসাবে বানানো জেলিফিশটার কাছে এসে ওটাকে পেঁচিয়ে ধরে পুরো পরিকল্পনাটা ভেস্তে দেবে। জলের সামান্য গভীরে কি লুকিয়ে আছে তা আমরা এখন আর দেখতে পাবো না, কারণ জলের মধ্যে রোদের আলো কমে এসেছে। বোঝা যাচ্ছে বাইরে এখন দিন ফুরিয়ে আসছে। তবে খুব সাবধানে, জলে নামলে এখন সতর্ক থাকতে হবে। জলে তুমি যেখানে থাকবে তার সামান্য 10 হাত নিচে কি রয়েছে তা চোখেই পড়বে না। তাই এই ডিভাইসগুলোকে নিয়ে এই টানেলের সামনে দিয়ে চলাও ভীষণ বিপজ্জনক। কখন ওই প্রাণীটা এসে আতর্কিতে হামলা করবে সেটা ভাবতেই ভয় লাগছে, তবে রিস্ক নিতেই হবে। এখন চলো আগে আমরা সেই জায়গাটায় যাই। তোমাকে যেখানে নামানো হয়েছিল, চলো চলো চলো। এরপর ক্যাটরিক সেই ডিভাইসের কন্ট্রোল রুমে থাকা এন্ডকে নির্দেশ দেয় এই ডাইরেকশনে। ডিভাইসের মুখ ঘুরিয়ে নেওয়া হয় সেই পথে যেখানে টোপ বানাতে এলিক্সকে নামানো হয়েছিল। প্রায় 10 মিনিটের মধ্যে ওরা সেখানে পৌঁছে যায়, কিন্তু টানেলের সেই জায়গায় এসে এলিক্স ভীষণভাবে চমকে ওঠে। আইহোল দিয়ে দেখে যে যেখানে শিকল দিয়ে একটা হাঙরকে টোপ বানিয়ে রেখেছিল সেখানে শিকলটা ঝুলছে আর অনেকটা অংশই ভেঙে গেছে, অর্থাৎ শিকলের নিচের প্রান্তটা ভেঙে বেরিয়ে গেছে। নিচে টোপ হিসেবে রাখা হাঙরটাও আর নেই। তবে কি হাঙরটা নিজের বন্দি দশা ঘোচাতে টানা হেঁচড়া করে শিকলটা ভেঙে দিল? জানি না, এ প্রশ্নের উত্তর সম্পূর্ণ রহস্য। ক্যাটরিক আইহোল দিয়ে টানেলের গায়ে ওই ভাঙা শিকলটা দিকে বলল, হে ঈশ্বর, জেলিফিশটাকে শিকার করতে এসে দেখছি শিকলটা ভেঙে নিয়ে চলে গেছে। বাপরে, জেলিফিশ নয়, একটা হাঙর নিয়ে চলে গেছে। একটা হাঙরকে আমি টোপ হিসাবে রেখেছিলাম, কিন্তু সেটাকেও বাস্টার্ড। যাই হোক, এখন এই ডিভাইসে পৌঁছে ভালো লাগছে, তবে নিরাপদ হতে পারছি না, কারণ এই ডিভাইসের ওপর আক্রমণ করেছে, কিন্তু নিজের চোখেই দেখেছো। আমাদের পরবর্তী পরিকল্পনা কি? দেখো, এইসব জন্তু কিন্তু গভীর সমুদ্রের প্রাণী, মানে সমুদ্রের একেবারে গভীরে বসবাস করে। তবে বাচ্চা প্রসবের সময় এরা নিরাপদ স্থান খোঁজে। এই প্রাণীটিও তেমনি গভীর জলের বসবাসকারী। তবে আমরা এর নামও জানতাম, কিন্তু হঠাৎই এই প্রাণীটি উপরে উঠে এসেছিল। ওর এখন প্রজননের সময়, সেই জন্য হয়তো। তবে এই সময় যদি ওকে না মারতে পারি তাহলে চারিদিকে ওর মতো আরও শয়তান জন্ম নেবে। তবে আমাদের কাছে আরও একটা শিকল রয়েছে, তাই আরেকবার এই অ্যালেক্স, তুমি যেভাবে নিচে নেমে কাজ করছিলে ওই কাজটি আবার করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আবার যেতে হবে তো। বেশ, এতটুকু ভয় না পেয়ে জীবনে ঝুঁকি দিয়ে আবার সেই একই কাজ করতেই সেই জলের মধ্যেই হাসতে হাসতে নামছে এলেক্স। কিন্তু সবাই তো তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারে না। সিলিয়ানো আর মিশেল ছুটে এলো। সিলিয়ানো বলল, না, তোমাকে আমি আর যেতে দেবই না ওই ভয়াবহ প্রাণীর সামনে। তুমি এই কাজ আর করবে না। বাঁচতে গেলে তো এটা করতেই হবে সিলিয়ানো, ভয় পেও না, এত সহজে তোমায় ছেড়ে যাব না। কিন্তু সবসময় একই পরিস্থিতি হয় না। আমার কেমন যেন মনে কি ডাকছে, তুমি যাবে না, তুমি থাকো, দরকার নেই ওই প্রাণীকে মারার। আমার মনে হচ্ছে আমরা ওকে বিরক্ত করছি বলেই ও আমাদের উপর বিরক্ত হয়ে এই আক্রমণ করছে বারবার। তার থেকে ওকে ছেড়ে চলো, আমরা চলে যাই। সিলিয়ানো, তুমি অত ভেবো না, আমি ঠিক ফিরে আসবো।
আমি তোমাকে দেখবো এই ডিভাইসের আইহোল থেকে। তুমি নিচে নেমে কি করছো, কোথায় রয়েছো, সব কিছু দেখবো। আমার ওপর নজর রাখবে বলছো? হ্যাঁ হ্যাঁ, তাই রাখবো। তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তাই তো আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি কি শুধু সিলিয়ানোর জীবনের গুরুত্বপূর্ণ মানুষ? আমার কেউ নয়? আমি তোমার সঙ্গে যাব। তুমি যদি আমাকে সঙ্গে না নাও, তবে আমি ডুবুরির পোশাক ছাড়াই তোমার পিছনে পিছনে ওই জলে ঝাঁপ দেব। সে কি? না মিশেল, তুমি এটা করতে পারো না। না, শোনো শোনো, অবুঝ হয় না মিশেল। তুমি আমাকে সঙ্গে নেবে না? নেবে না তো? ঠিক আছে, চলো। আমি কিন্তু তোমার ফেরার অপেক্ষায় ডিভাইসের আইহোলে বসে তোমাকে দেখবো আর তোমার জন্য অপেক্ষা করব। দ্রুত সে আর মিশেল ডুবুরির পোশাক পরে নেয়। তারপর ওরা জলে নেমে যায় সেই ডিভাইস থেকে। এবারেও জলে নামার আগে এলিক্সের হাতে একটা বড় শিকল একদিকে একটা লম্বা তীরে বেঁধে হাতে তুলে দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে শিকলের অপর প্রান্তটা টানেলের গায়ে ভালো মতো বেঁধে দিয়ে অন্য দিকটা ধনুকে লাগিয়ে টোপের জন্য অপেক্ষা করতে হবে। ওরা এগিয়ে চলল। কি এলিক্স, কোনো প্রাণী তো আসছে না। তার চেয়ে চলো আমরা বরং ফিরে যাই। কি দরকার শুধু শুধু সময় নষ্ট করার? আরে এত অধৈর্য হলে চলবে? ওই দেখো কি একটা আসছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সত্যি কি এটা কি এগিয়ে আসছে আমাদের দিকে? আর ওটা তো বেশ বড় জন্তুই মনে হচ্ছে। মিশেল আর এলিক্স জন্তুগুলো যেদিকে আসছিল সেই দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর যেগুলো ওদের দিকে এগিয়ে আসছিল স্পষ্ট হয়ে উঠল আস্তে আস্তে। ওরা দেখে ক্রাকেনের দুটো বাচ্চাগুলো সামান্য দূর দিয়ে যাচ্ছে তার ডান দিক দিয়ে। যখন সেগুলো আরও কাছে এসে পড়ল তখন এলিক্স ভাবল এই দুটোকেই টোপ হিসেবে সে ব্যবহার করবে। ক্রাকেনের বাচ্চাগুলো একেবারে কাছাকাছি চলে আসতেই এলিক্স তার হাতে থাকা ধনুকটা চালিয়ে দেয় জন্তু দুটোর উপর। একটা জন্তুর মাথা থেকে সামান্য নিচে ধনুক থেকে ছোড়া তীরটা লাগলো বিধে। চলো মিশেল, ডিভাইসে ফিরে যাই। এবার জলদানবটা আসবেই। কথাটা বলেই ওরা ডিভাইসের নিচে থাকা দরজার দিকে সাঁতার কাটতে কাটতে অগ্রসর হতে থাকে এবং একসময় দ্রুত ডিভাইসে ঢুকে পড়ে। ক্যাড্রিক ডিভাইসের আই হোলের কাছে বসেছিল। শাব্বাস, গ্রেট জব। তুমি একেবারে কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ করেছো। ওর বাচ্চাটাকেও টোপ বানিয়েছো। এবার ও যদি বাচ্চাটাকে নজর করে এখানে ছুটে আসে নিজের বাচ্চার জন্য, ও দ্রুত এখান থেকে সরে পড়তে পারবে না। এর ফলে আমরা ওর ওপর বোমা নিক্ষেপ করার সুযোগ পাবো। অ্যালেক্স, তোমরা কন্ট্রোল রুমের আইহোল দিয়ে ওদের ওপর তাকিয়ে থাকো, নজর রাখো। আমি আমার অন্যান্য ডিভাইসে এই খবরটা পাঠাই এবং সকলকে টানেলের এই জায়গাটাতে জড়ো হতে বলি। লেটস গো, চলো চলো চলো। এলিক্স, সিলিয়ানো আর মিশেল কন্ট্রোল রুমের আই হোলে চোখ রেখে বসে রয়েছে ছোট্ট জলদানবটার দিকে। জলদানবটা তখনও নড়ছে আর তার চারপাশে অন্য দানবটাও ঘুরছে। এলিক্স দ্রুত কমিউনিকেশন ডিভাইসে সুইচ টিপে তার সঙ্গে আসা অন্য ডিভাইসগুলোকে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই অন্য ডিভাইসগুলো চলে এলো সেখানে। একটু পরেই জলের নিচ থেকে উঠে আসে সেই বড় জলদানবটা। এবার জলদানবটা মাথা তোলে টানেলের ওপাশে। এলিক্স আর দেরি করে না, দ্রুত বোমা চালানোর সুইচটা টিপে দেয়। অন্যান্য ডিভাইসগুলো টানেলের একেবারে চারিদিকে অনবরত বোমা নিক্ষেপ করে দেয় টানেলের উপর। একটা বিরাট শব্দে বিস্ফোরণ ঘটে যায় টানেলের উপর। টানেলের চারপাশ দিয়ে বোমা নিক্ষেপ চলতে থাকে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ক্যাড্রিক সঙ্গে থাকা বাকি ডিভাইসগুলোকে পিছনে হতে নির্দেশ দেয়। ততক্ষণে অজস্র বোমা নিক্ষেপের ফলে জলদানবের ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত সুর জলের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে। ক্যাড্রিক আনন্দে এলিক্সের হাত চেপে ধরে। বোঝা যায় জলদানব নির্মূল হয়েছে। ওদিকে ঠিক তখনই উত্তর দিক থেকে আরও একটা ডিভাইসের খবর আসে টানেলের নিচে বড় সড়ো চেহারার অন্য আরেকটি জলদানব স্পট করা গেছে। দানবটা নিচ থেকে টানেলের কাছে এসেই দ্রুত সরে পড়ে। তবে তারা দানবটাকে দেখে বোমা নিক্ষেপ করলেও সেই বোমা দানবের গায়ে লাগেনি। শোনো, আমি সকলকে নির্দেশ দিচ্ছি, সবাই যেন টানেলের গায়ে বোমা নিক্ষেপ করতে করতে উত্তরের দিকে এগোতে থাকে। উত্তরের দিকে এই কাজটা শুরু হয়ে গেছে, দক্ষিণেও এটা শুরু হয়েছে, আর আমি মাঝে কিছু ডিভাইস জড়ো করে এই জায়গাটাকে ধ্বংস করার জন্য রেডি হচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কমিউনিকেশন ডিভাইসে বার্তা আসে। উত্তরের দিকে যে সমস্ত ডিভাইসকে রাখা হয়েছিল তারা
ক্যাড্রিকের নির্দেশে উত্তর দিক থেকে বোমা নিক্ষেপ শুরু করে দিয়েছে, তবে সেদিকে তারা কোনো জলদানব চিহ্ন দেখতে পায়নি। এবার এলিক্স একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করল ক্যাড্রিককে। আচ্ছা, তুমি আমার কাছে একটা সত্যি গোপন করেছো, তাই না? কিসের মিথ্যে? তোমার পুরো নাম কি? হঠাৎ এইরকম প্রশ্ন? আরে বলোই না। আমার নাম অ্যান্টো এডওয়ার্ড ক্যাড্রিক। তাহলে আমি ঠিকই আন্দাজ করেছিলাম। তাহলে পেট্রিক কি তোমার বাবা? না, আপনি যখন এতটা জেনেই গেছেন তাহলে বলি, এডওয়ার্ড ক্যাড্রিক হলো আমার কাকা। তবে আমি পুরো নাম ইউজ করি না, আমার নামেও এডওয়ার্ড রয়েছে। আপনি বোধহয় এই কমন শব্দ দুটি খুঁজে পেয়ে আমার সঙ্গে তুলনা করছিলেন। ঠিক তাই। আসলে আমরা যে একসাথে কাজের জায়গায় আছি সেটা কেউ জানে না। তবে আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি সবটা জানলেন কিন্তু আপনি কাউকে বলবেন না প্লিজ। সে ঠিক আছে, কিন্তু আমি ওই খবরটা পেতাম না। পেয়েছি তখন আমি তোমার কাকার সঙ্গে যখন টানেলে নেমেছিলাম, তখন এই টানেলের মধ্যে ঢোকার কিছু পরে একটা বিরাট জলস্রোতের মধ্যে বড়সড় কাঁপুনি সৃষ্টি করে ভাসিয়ে দিয়ে যায়। পরে অবশ্য কি সত্যি সেটা জেনেছিলাম। আর এই আইডি কার্ডটা আমি পাই, তুমি বরঞ্চ এটা রেখে দাও তোমার কাকার স্মৃতি হিসাবে। কথার মাঝেই হঠাৎ টানেলের কন্ট্রোল রুমে দাঁড়িয়ে থাকা মিশেলের চিৎকারে দুজন কথাবার্তা থামিয়ে চোখ তুলে তাকায়। দুজনে দেখে তাদের ডিভাইসের আই হোলের সামনে একটা অক্টোপাসের বিরাট সুর আই হোলের কাঁচের অপর প্রান্তে ওপর থেকে নিচে নামছে। সুরটা বেশ বড়। হঠাৎ করে ডিভাইসটা দুলে ওঠে, দুজনে মাটিতে ছিটকে পড়ে যায়। সুরটার পাশ দিয়ে আরও কতগুলো সুর জড়ো হয়। আই হোলের সামনে বোমা নিক্ষেপের যে নল ছিল সেই নল দিয়ে বেশ কিছু বোমা নিক্ষেপ করে দেয় ওরা। সবাই দেখে বোমা নিক্ষেপের জন্য সামনে থাকা সুরগুলো ছিটকে পড়ে, আরও রক্ত বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। মনে হয় এটাই সেই বড় জলদানবটা, যেটা নিচ থেকে আগের জলদানবের সঙ্গে উপরে উঠে এসেছিল। টানেলটা বোমা বেড়ে নিশ্চিহ্ন করতে থাকে এলিক্সের নির্দেশে। ওরা তার পাশে থাকা ডিভাইসগুলো, টানেলের অপর প্রান্তে থাকা ডিভাইসগুলোর থেকে অগণিত বোমা নিষ্কৃত হতে থাকে। হঠাৎ খবর আসে একটা বড় সড়ো গোছের জলদানবকে তারা দেখেছে জলের মধ্যে। তবে ওর সুরের মধ্যে 3টি সুর মারাত্মকভাবে আহত, মানে সেই সুরগুলো নিচ থেকে অনেকটাই উড়ে গেছে। শুনে ক্যাড্রিক বলল, ও মাই গড, এটাই তাহলে সেই জলদানবটা এখানে এসে বাচ্চা সৃষ্টি করে গেছে। ওদেরকে সতর্ক থাকতে বলো এলিক্স। এলিক্স আরও একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সকল ডিভাইসগুলোকে, সেগুলো যেন একসাথে সবাই জড়ো হয়ে চলে, কারণ কোনো কারণে জলদানবটা যদি আবার আক্রমণ করে সামলানো যাবে। সিলিয়ানো আর মিশেল এলিক্সের কাছে এগিয়ে এলো। সিলিয়ানো বলল, আবার ফিরে এসো। আর তোমাকে বাধা দিলাম না, কারণ এখন তোমাকে নামতেই হতো। বরং তুমি যদি ক্যাড্রিকের কথা শুনে এখন জলে না নামতে, তাহলে আমাদের খুব খারাপ লাগতো। তুমি ফিরে এসো, এই কামনা। আমি সিলিয়ানোর কাছ থেকে তোমার বিষয়ে অনেক কিছু শুনেছি। তোমরা তো কলেজ জীবনের বন্ধু ছিলে। কলেজ থেকে বেরোনোর পর ও আর তুমি দুজনেই আলাদা লাইনে চলে যাও। তারপর দীর্ঘ অনেক বছর ধরে দুজনের মধ্যে কোনো কন্ট্যাক্ট ছিল না। এই ট্রেনেই তোমরা আবার দুজনকে দেখতে পাও। তোমাকে আর আমরা বাধা দেব না, তুমি যাও এখন। তোমার যাওয়াটা খুব দরকার, কারণ ক্যাড্রিকের এই সাবমির্সিবল ডিভাইসে থেকে ক্যাড্রিকের খুব কাছে আমরা চলে এসেছি। সে তোমার সঙ্গে উদ্ধারে নেমেছে এবং আমাকে উদ্ধার করে এনেছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। সুতরাং ওর এই অবদান কখনো ভোলা যায় না। তোমরা যাও, আমরা তোমার জন্য ওপরে অপেক্ষা করব। গুড টু সি ইউ টু টুগেদার। যাকে আমি চলি বলতে নেই, বলতে হয় আসি। তুমি কিন্তু জলের নিরাপদ উচ্চতায় ডিভাইস নিয়ে থেকো, আর কন্ট্রোল রুম থেকে আই হোল দিয়ে বাইরেটা ভালো করে নজর রাখবে। আমি নিচ দিয়ে উঠে আসবো, আমাকে উঠতে দেখলেই ডিভাইস নিয়ে আমার কাছে চলে আসবে। তোমার ডিভাইসে উঠেই আমরা কিন্তু ফিরে যাব, ঠিক আছে? ততক্ষণ ডিভাইসের সামনে আলো জ্বালানো থাকবে। ডিভাইস থেকে এলিক্স আর ক্যাড্রিক বেরোতেই ডিভাইসটা আস্তে আস্তে উপরে উঠে যায়। ডিভাইসের সামনে থাকা আলো আস্তে আস্তে উপরে উঠে একসময় মিলিয়ে যায়। ক্যাড্রিক আর এলিক্স দুজনেই তাদের মাথায় একটা করে হেলমেট পরেছে, যা থেকে আলো সামনে ছড়িয়ে পড়ছে। সে আলোতেই ওরা
ওদের দিকে প্রায় 25 ফুট দূরে একটা চকচকে বস্তুকে দেখতে পায়। তার উপরে আলো পড়ে ঝকঝক করছে। অ্যালেক্স, চলো দ্রুত ওপরে চলো। আমরা একটা বাজে রকম ফাঁদে পড়েছি। ওই জলদানবটা খুব চালাক। ওর ফাঁদে পড়ে আমরা কোনো অস্ত্র নিয়ে নামতে ভুলে গেছি। এখন চলো, কুইক। আমি তোমার কথার বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারছি না। সব কথার মানে কি? ওই চকচকে বস্তুটা কি জানো? ওই জলদানবের একটা সুর। জানোই তো অক্টোপাসরা গায়ের রং চেঞ্জ করে। আমরা কি ভুল ভাবলাম? আমরা ভেবেছিলাম এই ক্র্যাকেনটা হয়তো বোমা খেয়ে সুর হারিয়ে জব্দ হয়েছে, কিন্তু ও যে জব্দ হয়ে আবার আমাদেরকে জব্দ করার জন্য প্রতিশোধ নিতে কৌশল করছে, এটা ভাবতে পারিনি। এবার বুঝতে পারছো আমি কেন চালাক বলেছিলাম? কথাগুলো বলতে বলতে ওরা দুজন মিলে উপরে উঠতে থাকে সাঁতার কাটতে কাটতে। আচ্ছা, সত্যি যদি এই অক্টোপাসটা আবার আক্রমণ করে? তুমি বরং নিচের দিকে তাকিয়ে দেখো কিছু আসছে কিনা। ক্যাড্রিকের এই নির্দেশ পেয়ে এলিক্স নিচে তাকিয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ এভাবে উঠতে উঠতে ক্যাড্রিক আবার বলে, আরে ওই তো পেয়েছি। এলিক্স দেখতে পায় তারা যে ডিভাইস থেকে নিচে নেমেছিল সেই ডিভাইসটা উপরে দাঁড়িয়ে রয়েছে। এলিক্স আবার নিচে তাকায়। অন্ধকারময় নিচের অংশে তার হেলমেট থেকে সামান্য আলো পড়েছে, কিন্তু সেই ঘন অন্ধকার থেকে হঠাৎ শব্দ ভেসে আসে একটা, হ্যাঁ, পরিচিত শব্দ। ওদের সাবমিসেবল ডিভাইসটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওরা দ্রুত ডিভাইসের কাছে পৌঁছানোর চেষ্টা করলো, কিন্তু ডিভাইসের অনেক সামনে গিয়ে ক্যাড্রিক বলল, আচ্ছা, আমরা ডিভাইসের এতটা কাছে পৌঁছে গেছি, অথচ এন্ডুস কেন ডিভাইসটা একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে? ওদের তো দেখতে পাচ্ছি না। ওদের তো ডিভাইসটার কাছে থাকার কথা। ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল জলের নিচে তাকিয়ে থাকার। চলো তো দেখি। আবার জলের নিচ থেকে একটা চেনা শব্দ ওদের কানে আসছে। সুরটা লম্বা হয়ে দ্রুত এগিয়ে আসছে। তাড়াতাড়ি চলো। জলদানবটা আমাদের দিকে সুর বাগিয়ে এগিয়ে আসছে। তাড়াতাড়ি চলো, ক্রাকেনটা আসছে। এবার যে সুরটা এগিয়ে আসছিল তার পাশে আরেকটা লম্বা সুর মাথা উঁচিয়ে উঠল। অ্যালেক্স, চলো দ্রুত চলো। এন্ডুস কি একটা সংকেত দিচ্ছে, বুঝতে পারছো? আমাদেরকে জাহাজের নিচের দরজার কাছে যেতে বলছে। ওই যে সাবমার্সিবল ডিভাইসের গেটটা দেখা যাচ্ছে। ওই যে, চলো। ও আসছে, ও এসে গেছে। ক্যাড্রিক আরো জোরে জোরে সাঁতার কাটতে লাগলো। অবশেষে ওরা দুজনেই ডিভাইসের নিচে পৌঁছলো। ডিভাইসের দরজা খুলে গেল। সিঁড়ি বেরিয়ে এলো ওদের সামনে। সিঁড়িটার মোট 3টে ধাপ। ক্যাড্রিক উঠে গেল দ্রুত সিঁড়ির ধাপে। এলিক্স সিঁড়ির ধাপে পা দিতেই হঠাৎ পিছনের পায়ে নিচ থেকে একটা টান অনুভব করলো। বুঝতে পারলো তার পায়ে কি যেন জড়িয়ে যাচ্ছে। এলিক্স পিছনে ফিরে তাকালো না, প্রচণ্ড শক্তিতে হাত দিয়ে চেপে ধরলো মইয়ের দড়িটা। কিন্তু যতক্ষণ শক্তি রয়েছে ততক্ষণ সে চেষ্টা করে যাবে, এটাই স্থির করলো সে। একসময় হঠাৎ করে মনে হলো তার পা যেন মুক্ত হয়ে গেছে সুরের টান থেকে। তবুও বিষয়টি ভালো করে বোঝার জন্য পা একটু নাড়িয়ে দেখল। হ্যাঁ, সত্যি সে তার পা নাড়াতে পারছে। তাহলে কি জলদানবটা তার শক্তির কাছে হেরে গিয়ে তার পা ছেড়ে দিল? সিলিয়ানো আর মিশেল দুজনেই এলিক্সকে টেনে সিঁড়ির ধাপে নিয়ে এসে তাকে উপরে তুলতে লাগলো। ওই যে ওরা এলিক্সকে প্রায় একরকম দুহাতে টেনেই ডিভাইসের মধ্যে অনেকটাই ঢুকিয়ে নিয়েছে। এলিক্সের মাথাও ঢুকে গেছে ডিভাইসের মধ্যে। তার কোমর থেকে তখন পায়ের নিচের অংশটাই শুধু ঢোকাতে বাকি। হঠাৎ এলিক্স চেঁচিয়ে উঠল, আমার পা জড়িয়ে ধরেছে। আমার ছেড়ে দাও। আমাকে আর ধরে রেখো না। তোমরা আর বাঁচানোর চেষ্টা করো না। তোমরা ভালো থেকো। শয়তানটা আমার পা চেপে ধরেছে। আর পাচ্ছি না। ছেড়ে দাও। তোমরা ভালো থেকো। বলেই এলিক্স সিঁড়ির যে রেলিং এতক্ষণ শক্ত করে ধরেছিল সেটা আস্তে আস্তে ছেড়ে দেয়। না এলিক্স, তুমি এইভাবে মরতে পারো না। এলিক্স, আমাদেরকে এইভাবে একলা করে ছেড়ে চলে যেতে পারো না। এলিক্স, তুমি এইভাবে মরতে
মরতে পারো না, মরতে পারো তখন না। ওরা দেখতে পায় এলিক্সের ঘাড়ের পিছন থেকে একটা লম্বা সরু উঠে তার গলা পিছন থেকে জড়িয়ে ধরল। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। সেলিয়ানো আর মিশেল বুঝতেই পারল না মুহূর্তের মধ্যে কি ঘটে গেল। ভাবতেই পারিনি তারা এলিক্স এভাবে তাদের থেকে চলে যাবে। এলিক্সের ভাবনাও ঠিক ছিল, একই জীবনে দুটো ভালোবাসার মানুষকে হয়তো একসাথে পাওয়া যায় না। সেলিয়ানো আর মিশেল বাকরুদ্ধ হয়ে যায়, তাদের কোনো হুঁশ থাকে না। কেড্রিক তাদেরকে ভেতরে নিয়ে যায়। ওদের সাবমেরিন ডিভাইসে তোলা মাত্রই আরও একটা সুর কোথা থেকে এসে জড়িয়ে নিয়ে গেল এলিক্সকে। বুঝতেই পারে না ওরা। মুহূর্তের মধ্যেই অনেকগুলো বোম বেরিয়ে ফেটে যায় ডিভাইস থেকে পরপর। সুরের প্রথম বোমটা লাগতেই স্পষ্ট দেখতে পায় ওরা সুরটা রক্তাক্ত হয়ে ছিটকে এলো ওদের আই হোলের উপর। ওরা তারপর ওদের ডিভাইস জলের উপরে নিয়ে চলে এলো। একসময় ওরা আবার সবাই দেশে ফিরল, সমুদ্রের জলের ভিতরের পরিবেশ থেকে। কিন্তু ফিরল না একজন। সে অবশ্য জলে ট্রেন নিয়ে যাত্রা শুরু করলেও বিসর্জন দিয়ে এলো নিজেকে, নিজের ভালোবাসা এবং বন্ধুত্বকে বাঁচিয়ে, স্মৃতি হিসেবে সেরা বন্ধুর মনের মধ্যে থেকে।